ওকে, আমরা শুরু করি তাহলে। তবে একটু দেখে আসি ফেসবুক আর ইউটিউবে সব কিছু ওকে আছে কিনা। যারা যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্টে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা। আর আজকে খুবই ভালো একটা ক্লাস হতে যাচ্ছে, খুব সুন্দরভাবে আস্তে ধীরে তোমাদেরকে বেশ কিছু ম্যাথ গ্রাফ পড়াবো। ক্লাস হতে যাচ্ছে খুব সুন্দর। ওকে, কিয়াম হাসনাত আছে, অশ্বশয় থাকে, অয়ন আছে, ধ্রুব, নিশাদ, ঠিক আছে বলেছে নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তাহমিনা বলেছে, নিশাদ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া স্নেহা আছে। তো আমরা শুরু করে দিই, কেমন? শুরু করে দিই। আমি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গার কমেন্টগুলো দেখবো। তোমাদের যে কোনো টপিকে যদি প্রবলেম হয় কমেন্টে জানাবা। আমি এমনিতেই নিজ দায়িত্বেই সবগুলো বারবার বলবো, তো প্রবলেম হওয়ার কথা না। যেমন আমরা আছি, রবিউল আছে, মারুফ আছে, শাহাদাত আছে। তো দেখো আজকে কেমিক্যাল চেঞ্জের লেকচার 5। কেমিক্যাল চেঞ্জ আমরা একটা টার্গেট নিয়েছি একদম, এটা পুরো চ্যাপ্টার অর্থাৎ একদম এ টু জেড যা যা আছে বইয়ের মধ্যে সব কিছু তোমাদেরকে একাডেমিক এবং অ্যাডমিশন পুরো প্রিপারেশন আমরা হচ্ছে এই প্লেলিস্টের মাধ্যমে অর্থাৎ এই ক্লাসগুলোর মাধ্যমে শেষ করিয়ে দিব। ঠিক আছে? তো এই ক্লাসগুলো তোমাদেরকে জন্য তোমাদের উদ্দেশ্যে আমি গিফট করলো। ক্লাসগুলো হচ্ছে একদম পেড ব্যাচে যে ক্লাস হয় এর চেয়ে ভালো ছাড়া বা সেম ক্লাস ছাড়া, এবং এক্সামও তোমাদের এতগুলো নিব, কোনোটাই যাতে কম না হয়। মানে তুমি এখানে যাতে কোনোভাবে ফিল না করো যে না এটা হচ্ছে ভাইয়া ফ্রিতে দিচ্ছে মনে হয় একটু কম পড়াচ্ছে, এরকম না। উল্টা দেখবা আমি যখন কোয়েশ্চেন পড়াচ্ছি, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন পড়াচ্ছি, হাজারি স্যারের বইয়ের কোয়েশ্চেন পড়াচ্ছি, গুহ স্যারের বইয়ের কোয়েশ্চেন পড়াচ্ছি, সাথে বিগত বছর বুয়েটে যে কোয়েশ্চেনগুলো আসছে বা সিকিউরিটিতে যে কোয়েশ্চেন আসছে, ইভেন মেডিকেলে যে কোয়েশ্চেন আসছে, এগুলো আমরা কিন্তু অ্যানালাইসিস করব। ঠিক আছে? অলরেডি করেছি। ঠিক আছে? প্রত্যেক লেকচারে পাবা। গতদিন আমরা বুয়েটের 2টা ম্যাথ করেছি, চুয়েটের ম্যাথ দেখেছি। ঠিক আছে? লেকচার 5। তো আমরা পড়ছিলাম বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম টপিকটা শর্ট সিলেবাসে ছিল না, 26 ব্যাচ এবং 27 ব্যাচ তোমাদের জন্য এই টপিকটা আছে। তো বিক্রিয়ার ক্রমের মধ্যে আমরা এই কোয়েশ্চেনগুলো 6টা ইকুয়েশন দেখেছিলাম। আমরা পড়েছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবকের সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবকের সমীকরণ, আমরা পড়েছিলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবকের সমীকরণ। আবার আমরা দেখেছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ু অর্থাৎ হাফ লাইফ কি হবে, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হাফ লাইফ কি হবে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হাফ লাইফ কি হবে। ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো আমাদের মাথায় থাকা লাগবে। যেমন কে ইকুয়াল আমরা পড়েছি x/t, এখানে আমরা পড়েছি কে ইকুয়াল 1/t ln a/a মাইনাস এক্স, এখানে আমরা পড়েছি কে ইকুয়াল 1/t x ডিভাইড a ইন্টু a মাইনাস এক্স। তো এখানে আরেকটা জিনিস আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা হচ্ছে কি বলতো ওদের একক। এখানে একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এখানে একক হচ্ছে পার সেকেন্ড, এখানে একক হয়ে যায় লিটার পার মোল পার সেকেন্ড। কারণ এখানে স্টুডেন্টরা ম্যাথে ভুল করাচ্ছে, আরেকটা ভুল বেশি করে, এটা হচ্ছে এককে ভুল করে। ঠিক আছে? তো এটা আমাদের দেখতে হবে। তো একটু দেখো আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করছি। বলছে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেয়া আছে 15 মিনিটস, যদি প্রারম্ভিক ঘনমাত্রা এত হয় তবে কতক্ষণ পর ঘনমাত্রা 0.10 মোল পার লিটার হবে। কেমন সুন্দর মতো আগে কোয়েশ্চেনটা লিখে নিবা, সুন্দর মতো আগে কোয়েশ্চেনটা একটু লিখে নিবে। এটা হাজারি স্যারের বইয়ের ম্যাথ। ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের ম্যাথ, আগে এটা একটু লিখে নাও। অধ্যায়টা কি সাইকেল 3-তে পড়াবো? হ্যাঁ। ঠিক আছে? পরিবেশ রসায়ন পড়াবো সাইকেল 3-তে, আর অর্গানিক আসবে সাইকেল 4-এ। অর্থাৎ এই চ্যাপ্টার আমরা যখন শেষ হবে, শেষ হওয়ার কাছাকাছি আসলেই কিন্তু মোটামুটি আমরা অর্গানিকটা শুরু করে দিব। বুঝতে পারছো? কারণ অর্গানিক চ্যাপ্টারটাতে একটু আগে আমরা যদি শুরু করতে পারি, বিশেষ করে 27 ব্যাচের যারা আছো, এটাকে আমরা যদি ফেলে রাখি এটা দেখবা অনেক স্টুডেন্টদের জন্য প্রেশার হয়ে যায়। কিন্তু আমরা ধীরে ধীরে যদি আগ থেকে এটার প্রস্তুতি শুরু করতে পারি, দেখবা অর্গানিকের জন্য প্রায় 35 থেকে 40টা ক্লাস লাগবে। ভালোভাবে শেষ করতে গেলে এখন ফুল সিলেবাস 40টা ক্লাস লাগবে। আমি অফলাইনেও পড়িয়েছি 40টা ক্লাস। তুমি যদি আগে থেকে শুরু করে দাও প্রস্তুতি, তখন দেখবা তুমি অনেক ভালোভাবে এটা শেষ করতে পারবা। ঠিক আছে? তো একটু দেখো বলেছে প্রথম ক্রম বিক্রিয়া, এখানে কি দেয়া আছে? টি হাফ দেয়া আছে। কেমন? এখানে কি দেয়া আছে? টি হাফ দেয়া আছে। তাহলে টি হাফ সমান 15 মিনিটস। টি হাফ দেয়া থাকলে আমরা কে সমান প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবক কি লিখতে পারি বলো তো? 0.10
3 ডিভাইড হচ্ছে কত 15। ঠিক আছে, এটা তো কোনো একক না, এটার একক হচ্ছে কি মিনিটস। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই 0. পার মিনিট। ঠিক আছে, 0.0462 পার মিনিট। তো এখন বলছে কতক্ষণ পর ঘনমাত্রা, শুরুর ঘনমাত্রা বলে দিয়েছে, প্রারম্ভিক ঘনমাত্রা বলে দিয়েছে এটা, কেমন, প্রারম্ভিক ঘনমাত্রা বলে দিয়েছে এটা, কতক্ষণ পর বলেছে এটার ঘনমাত্রা এত হবে, পর ঘনমাত্রা এত হবে। এর মানে বিক্রিয়ক শুরুতে ছিল কি এত, বিক্রিয়ক শুরুতে যা ছিল, বিক্রিয়া শুরু হলে বিক্রিয়ক কি হতে থাকে, কমতে থাকে, কেমন, শুরুতে ছিল 0.80, বিক্রিয়া যখন চলছে কমতে কমতে ওর কি হয়ে গেছে বলতো, এক সময় ঘনমাত্রা এত হবে, বলছি কত সময় পরে ঘনমাত্রা এত হবে। তো এটা একটু দেখো তো আমরা তাহলে এখন কি লিখতে পারি, কে ইকুয়াল 1/t ln a ডিভাইড a মাইনাস এক্স। তাহলে টি আমাকে বের করতে হবে, কে এর মান আমি জানি, কে এর মান হচ্ছে 0.462। টি ইকুয়াল তাহলে কত আসে, 1/0.0462 ইকুয়াল আমার আসছে 45 মিনিটস। ঠিক আছে, অ্যান্সার 45 মিনিটস। কেমন, এখন দেখো ধরো তোমার ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর নাই, এই টপিকটা স্যাররা অনেক পছন্দ করেন ভার্সিটি অ্যাডমিশনের জন্য, ক্যালকুলেটর নাই, তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু আমরা সহজে করতে পারবো, ক্যালকুলেটর ছাড়া কেমনে করব এটা একটু দেখাচ্ছি, হাতে ক্যালকুলেশন। দেখো বলছে 15 মিনিটস, অর্ধায়ু হচ্ছে 15 মিনিটস। ঠিক আছে, অর্ধায়ু 15 মিনিটস মানে একটা বিক্রিয়ক যা আছে এটার অর্ধেক শেষ হতে, এটা 0.80 ছিল, এর মানে 0.40 হতো, তো অর্ধেক হতে সময় লাগছে কত বলো তো, 15 মিনিট, কেমন, 15 মিনিট। এরপর এটার আরও অর্ধেক হতে সময় লাগবে কত, আরও 15 মিনিট লাগবে, বিষয় বুঝতে পারছো, আরও 15 মিনিট লাগবে। এবার এটার আরও অর্ধেক হতে সময় লাগবে কতটুকু, দেখো তো একদম মুখে মুখে করে ফেলা যাবে, তুমি পরীক্ষার ইকুয়েশন দেখো অন্যরা হিসাব নিকাশ করতে থাকবে, তুমি করবা কি বলতো, 0.80 এর অর্ধেক 0.40, আরও অর্ধেক কত, আরও 15 মিনিট, আরও অর্ধেক তাহলে কত হবে, আরও 15 মিনিট, তাহলে টোটাল কত লাগছে দেখো তো, 15 মিনিট, এখানে কত 30 মিনিট, 30 আর এখানে কত বলো তো 15, এর মানে কত হবে বলো তো 45 মিনিটস। বিষয় বুঝতে পারছো, এটা প্লাস এইটা প্লাস এইটা, এর মানে কত হবে 45 মিনিটস। বুঝলে একটু ওয়াই বলবা, ঠিক আছে, বুঝলে একটু ওয়াই বলবা, কেমন। এফআরবিতে আপনি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিলেন না কেন ভাইয়া, অর্গানিক কেমিস্ট্রি গতবার আমি ফার্স্ট পার্টটা নিয়েছি, ঠিক আছে, গতবার ফার্স্ট পার্টটা নিয়েছি, তো অলরেডি আর্কাইভে আছে। ওকে, হয়েছে, হয়েছে, বিষয় বুঝতে পারছো তো, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো তো, ওকে। ওকে, এবার আমি একটা পরের ম্যাথে যাচ্ছি, একটু দেখো এই ম্যাথটা কিন্তু হাজারি স্যারের বইয়ে দেয়া নাই, কিন্তু এটা পরীক্ষা আসতে পারে। এটা ধরো তোমরা মারাত্মক লেভেলের স্টুডেন্ট যারা আছো ওরা এটা অ্যান্সার করতে পারবা, সবাই ট্রাই করবা, এটা না, এটা হচ্ছে মারাত্মক লেভেলের কিছু না, এটা এইচডাব্লিউ ছিল, এই ম্যাথটা একটু সবাই ট্রাই করো, এটা হাজারি স্যারের বইয়ে নেই, এই ম্যাথটা একটু ট্রাই করবা। তোমাকে বের করতে হবে বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার হার সমীকরণ কি, এই দুইটা পেয়ে গেলে হাদ্রবক বের করা কোনো বিষয় না। তো এই কিছু ডেটা দেয়া আছে, এই ডেটা থেকে তোমাকে বের করতে হবে বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার হার সমীকরণ কি। আমরা এর আগে বিক্রিয়ার ক্রম সর্বদাই বের করেছিলাম কই থেকে বলো তো, বিক্রিয়ার হার সমীকরণ দেয়া থাকে, এই বিক্রিয়ার ক্রম কি বিক্রিয়া দেখে বলা যায়, বলা যায় না, কেমন, বিক্রিয়ার ক্রম বলতে হয় বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে, এর মানে হার সমীকরণটা কই থেকে আসে, এক্সপেরিমেন্ট থেকে আসে, ফ্রম এক্সপেরিমেন্ট, কেমন। তো এই ডাটাটা দেয়া আছে, আমি একটু দেখি বস লেভেলের কে কে আছে, সবাই বস, দেখি কে কে এটা সলভ করতে পারো, যারা যারা ক্লাস করছো সবাই বস, কিন্তু কে কে সলভ করতে পারো আমি একটু দেখি। এটা এটা সলভ করলে যে মজাটা পাওয়া, যে যে এটা সলভ করবা এবং এটা করার পর দেখবে এটা যে কি পরিমাণ একটা মজার ম্যাথ। তোমাকে কিছু ডেটা দেয়া আছে, কেমন, তোমাকে কিছু ডেটা দেয়া আছে, এখান থেকে তোমাকে বলতে হবে বিক্রিয়ার ক্রম কত।
বিক্রিয়ার ক্রম বলতে পারলে বিক্রিয়ার হার সমীকরণ আসলে বের হয়ে যাবে। হয়েছে মনে হয়। কোয়েশ্চেনটা সবাইকে লিখতে পারছো? আমি যথেষ্ট টাইম দিচ্ছি। এরপর যারা আবার ইউটিউবে ক্লাস করবা, ঠিক আছে, ক্লাস করবা, তোমরা আগে পজ দিয়ে কোয়েশ্চেনটা লিখবা, লিখে হচ্ছে আগে নিজে একটু ট্রাই করবা নিজে এটার কিছু বের করতে পারো কিনা। তো এরকম একটা কোয়েশ্চেন যখন পাবা তুমি অ্যাডমিশনে, তোমার সর্বোচ্চ 3 মিনিট সময় থাকবে, ঠিক আছে, এর মধ্যে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করতে হবে। তো দেখো, এটা আমি একটু বলি। এই বিক্রিয়ায় এ, বি এবং সি, এই বিক্রিয়ায় এ, বি এবং সি তিনটা বিক্রিয়ক আছে। কেমন? এই বিক্রিয়ায় কি বলেছে? এ, বি এবং সি তিনটা বিক্রিয়ক আছে। এই তিনটা বিক্রিয়কের বিভিন্ন ঘনমাত্রা তোমাকে দেয়া আছে। কেমন? এগুলো কি দেয়া আছে বলতো? বিভিন্ন ঘনমাত্রা দেয়া আছে, 0.01, 0.01, 0.02, 0.02, 0.02, 0. বিভিন্ন ঘনমাত্রা দেয়া আছে। ওদের ঘনমাত্রা যখন বিভিন্ন, তখন বিক্রিয়ার হার কি হচ্ছে বলতো? এক এক রকম হচ্ছে, বিভিন্ন হচ্ছে। তো এখন বলছে এই যে ডেটা দেয়া আছে এইগুলোর সাহায্যে তুমি কি বের করবা? বিক্রিয়ার ক্রম নির্ণয় করবা। তাহলে একটু দেখো, বিক্রিয়ার ক্রম রেট সমান, আমি লিখে ফেললাম, আমি কিচ্ছু জানি না, আমি লিখে ফেললাম হচ্ছে বিক্রিয়ার রেট সমান বিক্রিয়ার হার ধ্রুবক, এরপর কি এ, বি, সি, তিনটা বিক্রিয়কের নাম লিখে ফেললাম। এরপর এর মাথার উপর পাওয়ার দিলাম হচ্ছে এক্স, এর মাথার উপর পাওয়ার দিলাম ওয়াই, এর মাথার উপর পাওয়ার দিলাম জেড। এটা একটু অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ, কিন্তু বুঝে গেলে একদম ইজি। কেমন? বুঝে গেলে একদম ইজি, ঠিক আছে, বুঝে গেলে একদম ইজি। তো যেহেতু প্লেলিস্ট, আমি তো তাড়াতাড়ি শেষ করার জন্য এটা না করাই পারতাম, কিন্তু এটা অসাধারণ। আমি এখানে কিচ্ছু বাদ দিব না, উল্টা বারে বললাম তো, পেট বেঁচে যা পড়ায় একদম সবই পড়াবো। বিষয় বুঝতে পারছো? তো দেখো, তিনটা বিক্রিয়ক, আমি এর উপর মাথার উপর দিলাম হচ্ছে এক্স, এর পাওয়ার দিলাম ওয়াই, এর পাওয়ার দিলাম কি জেড। এর পাওয়ার কি হতে পারে? এক্স এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা ওইটাই দেখবো ডেটা থেকে। কেমনে দেখবো একটু দেখো, এই দেখার কৌশলটা একটু দেখো। দেখো, প্রথম দুইটা ডেটাই এ কনস্ট্যান্ট, সি এর ঘনমাত্রাও কি কনস্ট্যান্ট, তখন বি এর ঘনমাত্রা কি হয়ে গেছে দেখো তো? ছিল 0.02, এখান থেকে অর্ধেক হয়ে গেছে 0.01। তখন বিক্রিয়ার হার কি পরিবর্তন হয়েছে? দেখো, বিক্রিয়ার হার কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। কি হয়ে গেছে বলো তো? বিক্রিয়ার হারও অর্ধেক হয়ে গেছে। বুঝি নেই? তুমি উল্টা করে দেখো, দেখো এই দুইটা মানে ওর ঘনমাত্রা কি কনস্ট্যান্ট। তুমি দেখছো বিক্রিয়ার হার তিনজনের, এই যে বিক্রিয়ার হার, এর মধ্যে কার অবদান কত? কেমন? বিক্রিয়ক কয়টা আছে বলো তো? তিনটা আছে, ঠিক আছে, তিনজন মানুষ মিলে ধরো এই কাজটা করছে। আমি এখন দেখব কার অবদান কত। কার অবদান কত যখন আমি দেখতে চাইবো, তখন আমার কিভাবে অবজারভেশনটা সহজ হবে? দুইজনকে কনস্ট্যান্ট ধরে আরেকজন যখন পরিবর্তন হচ্ছে, তখন আমি দেখব বিক্রিয়ার হার কি হয়। যেমন দেখো, এখানে ও কনস্ট্যান্ট, ও কনস্ট্যান্ট। কেমন? একদম আস্তে আস্তে বুঝো। এখান থেকে এখানে গেলে বিক্রিয়ার ওর ঘনমাত্রা কত করে দিয়েছো? দ্বিগুণ করে দিয়েছো। তখন বিক্রিয়ার হার কত গুণ হয় দেখো তো? 7 গুণ, এটা যেটা আছে এটাকে দ্বিগুণ করে দাও। তুমি যদি এমনি চোখের দেখায় না বুঝে, এটা যে ডাবল হয়েছে, তুমি এটা 7 × 10⁻7 দেয়া আছে, এটাকে দ্বিগুণ করে দাও, তাহলে কত হবে বলো তো? 1.4 × 10⁻6। এর মানে দেখো, এটা দ্বিগুণ করলে, এর মানে আমরা বুঝলাম কি বলতো? এটা যদি বি যদি দ্বিগুণ করি, এটা কি হবে? দ্বিগুণ হবে, বিক্রিয়ার হার দ্বিগুণ। বি এর যদি অর্ধেক করে দিই, বিক্রিয়ার হার অর্ধেক হয়ে যাবে। এর মানে বি এর সাথে কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তো আমরা এখান থেকে বুঝলাম ওয়াই এর মান কত হবে? 1। এর মানে কি বলতো? সমানুপাতিক সম্পর্ক। এবার একটু দেখো, আরেকটা করি। এই ম্যাথ ফার্স্টটাই বুঝবা না, দুইটা করলে তখন অনেকটুকু বুঝে যাবা, 60-70%, 3 নম্বরে গিয়ে 100% বুঝে যাবা। এবার দেখো, এই ডেটাটাই আমি দেখছি বি কি আছে? কনস্ট্যান্ট আছে। এ কি আছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বুঝো তো? ও 0.02, এখানে 0.02, এখানে 0.02, এখানে 0.02, ওদের মানে কোনো পরিবর্তন হয়নি। এই সময় সি কত গুণ হয়ে গেছে বলো তো? 3 গুণ হয়ে গেছে। সি এর ঘনমাত্রার পরিবর্তনটা কত হয়েছে? 3 গুণ হয়েছে। তখন বলো, বিক্রিয়ার হার কি অপরিবর্তিত আছে, নাকি বিক্রিয়ার হারও 3 গুণ হয়ে গেছে? 1.4 × 3, এর মানে কত হয়েছে বলো তো? 4.2। এর মানে সি কে 3 গুণ করলে বিক্রিয়ার হার 3 গুণ হয়, সি কে 10 গুণ করলে বিক্রিয়ার হার 10 গুণ হবে, সি কে ডাবল করলে বিক্রিয়ার হার কি হবে? ডাবল হবে। বিষয় বুঝতে পারছো? এর মানে সি এর সাথে এটা কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। দেখো কি মজার ম্যাথ, ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। কাজ কিচ্ছু না, শুধু বুঝাটা হচ্ছে কঠিন, কাজ কিছুই না, কাজ হচ্ছে জাস্ট মান থেকে লেখা। এবার দেখো, তুমি দেখবা হচ্ছে এ এর প্রভাব কি। এ এর প্রভাব কি দেখো,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মান যখন নিচ্ছি 1 আর 3 তখন হচ্ছে বি কনস্ট্যান্ট, এ 0.02, এ কত আছে 0.02, এই সময় সিও কনস্ট্যান্ট, এ 0.005, 0.005, তখন এ কত হয়ে গেছে বলো তো, দ্বিগুণ হয়ে গেছে 1 আর 3 ডাটার মধ্যে। এটা ছিল এত, এখানে এটা কি হয়ে গেছে বলো তো, ডাবল হয়ে গেছে। তখন দেখো বিক্রিয়ার হার কত হয়েছে, বিক্রিয়ার হারের কোনো চেঞ্জ নেই, এর মানে এরে তুমি দ্বিগুণ করে দিছো, বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হচ্ছে না, এর মানে এ কি দুধ ভাত। বুঝছো, ওই যে আমরা টিমে বলি না কয়েকজনকে এমনি নি, ও খেলার মধ্যে কোনো কাজের না, ঠিক আছে, ওরে দিয়ে খেলার টিমের জয় পরাজয় কিছুই নির্ধারণ হচ্ছে না। দেখো খেলার টিমে নিছো 3 জন রে, এর ঘনমাত্রা তুমি দ্বিগুণ করছো, ওর দ্বিগুণ এফোর্ট দিছে, আলটিমেট কোনো লাভের লাভ হয়নি, বিষয় বুঝতে পারছো, লাভের লাভ হয়নি, বিষয় বুঝছো। তাহলে এখানে কি হবে বলো তো, এর পাওয়ার কত দিবা, 0, ঠিক আছে 0। একটু দেখো মানে বুঝছো, আমি আবার দেখাই, 1 আর 3 এই মানের মধ্যে এটা আছে 0.02, এটাও 0, এর মানে ও কনস্ট্যান্ট, এটা কত কনস্ট্যান্ট, কেমন। আর এটার আমরা কি করে দিলাম বলো তো, ডাবল করে দিলাম, তখন বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হয়েছে, বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হয়নি, বিষয় বুঝতে পারছো, বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কত আসছে, এটা আসছে হচ্ছে ধরো কে এর উপর 0, এর মানে কি হয়ে যাবে, এর উপর 0, এর মানে কি হয়ে যাবে, এ ভেনিশ হয়ে যাবে সমীকরণ থেকে, বি এটা ধরো কি বলতো সি, ঠিক আছে, এটা হবে কি বলতো সি, ঠিক আছে, এটা হবে সি। এর মানে বিক্রিয়ার ক্রম কত, বি এর উপর পাওয়ার 1, সি এর উপর পাওয়ার 1, তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত বলতো, বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে কোনটা, এইটা। যারা বুঝো নাই একটু দেখো, ধরো তুমি টার্গেট নিলা, তুমি বুয়েট বা মেডিকেলে চান্স পাবা, ঠিক আছে, তুমি হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, তুমি হচ্ছে প্রোডাক্ট, তুমি টার্গেট নিছো হচ্ছে কি বলতো, বুয়েট বা মেডিকেল হচ্ছে তোমার স্বপ্ন, ঠিক আছে, বুয়েট বা মেডিকেলে তুমি চান্স পাবা, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি ধরো হচ্ছে কি প্রোডাক্ট, তোমাকে পি হিসেবে দিলাম। এখন তোমার এই স্বপ্নের জন্য সাহায্য করছে কে, ধরো তো অপূর্ব হাজির হয়ে গেল, ঠিক আছে, এরপর ধরো হচ্ছে কি হাজির হয়ে গেল, অবি হাজির হয়ে গেল, বিষয় বুঝতে পারছো। এরপর কোনো এক কারণে তুমি ক্যামশিফু তো এসে গেলা, ঠিক আছে, তুমি ভরসা রাখলা ক্যামশিফুর উপর, ক্যামশিফুও তোমারে ধরো কি করে দিবে বলো তো, ক্যামশিফু, ঠিক আছে, এর মানে আমাদের উপরও ভরসা রাখলা, তোমার এই যাত্রায় তোমাকে চান্স পাওয়াই দিব। এবার দেখো তুমি যে চান্স পাবা কিনা এটার হার তাহলে নির্ভর করছে, ধরে নিলাম হচ্ছে 3 জনের উপর, অপূর্ব, এরপর ধরো অভি, এরপর ধরো কি ক্যামশিফু, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে দেখো অপূর্বর উপর কিভাবে, অপূর্ব আজকে একটা ক্লাস নিল, যদি এমন হয় যে অপূর্ব যায় বারে ক্লাস নেওয়ার পর তোমার চান্স পাওয়া হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, বিষয় বুঝতে পারছো, অপূর্ব ইনপুট যা দিল তোমার চান্স পাওয়া হচ্ছে কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, বা অপূর্ব ধরো একটা ক্লাস নেওয়া অপূর্বর ঘনমাত্রা যখন দ্বিগুণ বাড়াচ্ছে, এমনও দেখা গেল হচ্ছে তোমার ঘনমাত্রা কি হয়ে গেছে বলতো, অনেক বেশি অনুপাতে বর্গ 4 গুণ বেড়ে গেছে, বিষয় বুঝতে পারছো, এটাও হতে পারে, এর মানে বিক্রিয়া হওয়ার সম্ভাবনা। এখন দেখো ওর মাথার উপর দিলাম 1, এর মাথার উপর 1 দিলাম, আমাদের মাথার উপর দিয়ে দিলাম 0, ঠিক আছে, আমাদের মাথার উপর দিয়ে দিলাম 0, এর মানে হচ্ছে কি দেখো তো, আমরা এখানে ধরো ক্লাস নিয়ে ফাটাই ফেলি, উড়াই ফেলি, কেমন, দিন রাত তুমি আমাদের ক্লাস করো, আলটিমেটলি তুমি বুয়েট বা মেডিকেলে চান্স কি পাবা নাকি পাবা না, পাবা না, বিষয় বুঝতে পারছো, এর মানে হচ্ছে আমরা যতই এফোর্ট দিই আলটিমেট আমাদের কোনো কি নাই, লাভ নাই। তো আমাদের সাপেক্ষে তোমার চান্স পাওয়া বা বিক্রিয়ার ক্রম কত হবে 0। আর অপূর্ব যদি দ্বিগুণ চান্স দেয় তোমরা কি হবে বলতো, সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে, অভি যদি দ্বিগুণ এফোর্ট দেয় তোমরা কি হবে বলতো, বিএডের চান্স পাওয়ার সম্ভাবনা, মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে কিনা বলতে পারছি না, ওটা ধরো আরো কমে যেতে পারে, ঠিক আছে, তো বুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা ধরো দ্বিগুণ বেড়ে যাবে, বিষয় বুঝতে পারছো, বিষয় বুঝতে পারছো। ঠিক সেম বলছে এই বিক্রিয়ার যে রেটটা আছে এটা কয়টা বিক্রিয়কের উপর নির্ভর করছে, এ বি এবং সি, কার প্রভাব কতটুক এটা বুঝার সহজ হয়ে কি, দুইজনকে ফিক্স রেখে আরেকজনকে যখন চেঞ্জ করছি তখন দেখতে হবে চেঞ্জটা কি আসছে, কেমন, আরেকজনকে যখন চেঞ্জ করছি তখন দেখতে হবে চেঞ্জটা চেঞ্জটা কি আসে। ওকে, মারুফ বলেছে দাদা আপনার ক্লাস অনেক ভালো লাগে, যাক, ক্লাস ভালো লাগলে ক্লাসগুলো নিয়মিত করো, রেজাল্টটাও যখন ভালো করবা তখন হচ্ছে আসলে আমাদের সার্থকতা। ফেসবুকে সব ওকে আছে। রশিদুল বলেছে পাওয়ার 0 দেওয়ার ব্যাপারটা বুঝিনি, এখন বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, আমি আরেকবার বলে দিই, দেখো দেখো আরেকবার বলে দিই, কেমন এইগুলোকে নাই করে দিলাম,
তুমি এখন দেখতেছো কি বলতো, তুমি এখন দেখবা হচ্ছে এই বিক্রিয়ার হারের উপর এ এর প্রভাব কি। এরটা আমি শুধু বুঝাচ্ছি। এখন দেখো এই বিক্রিয়ার হারের উপর এ এর প্রভাব কি, তখন তোমার কি রাখতে হবে, বি আর সি কে কনস্ট্যান্ট রাখতে হবে। বি সি দুইজনই কনস্ট্যান্ট আছে, এই যে দেখো এখানে বি কনস্ট্যান্ট আছে, এখানে কি আছে বলো তো, সিও কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এই দুইটা ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি দুইটাই কি আছে, কনস্ট্যান্ট আছে। তখন এ এর ঘনমাত্রা কি করেছো, দ্বিগুণ। এর ঘনমাত্রা দ্বিগুণ করেছো, এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তখন দেখো বিক্রিয়ার হারের কি কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। তুমি একে যে চেঞ্জ করছো, আলটিমেট ওর কোনো ইফেক্ট বিক্রিয়ার উপর পড়ছে? বিক্রিয়ার উপর যদি ওর প্রভাব থাকতো তাহলে হয় বাড়তো, না হয় কমতো, না হয় দ্বিগুণ বাড়তো, না হয় তিনগুণ বাড়তো, কিছু একটা বাড়তো। তো বিষয় বুঝতে পারছো, কোনো পরিবর্তন আসছে, কোনো পরিবর্তন আসে নাই। সেই জন্য আমরা একে বলছি কি বলতো, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম শূন্য। আবার যখন আমরা বি কে চেঞ্জ করেছে, অর্ধেক করেছে, তখন বিক্রিয়ার হার দেখেছে অর্ধেক হয়ে গেছে। বি কে যখন দ্বিগুণ করেছে তখন বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে গেছে, এর মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে বি এর উপর পাওয়ার দিয়েছি 1। সি কে যখন আমরা 3 গুণ করেছি, আমরা দেখেছি বিক্রিয়ার হার 3 গুণ হয়ে গেছে, তাহলে এটারে 5 গুণ করলে বিক্রিয়ার হার 5 গুণ হয়ে যেত, এটা দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 5 দ্বিগুণ হয়ে যেত। তাহলে সি এর সাথে সম্পর্ক কেমন বলো তো, সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো আশা করি। পরের ম্যাথটা করলে আশা করি 20-30% বুঝতে পারছো। পরের ম্যাথটা করলে আশা করছি আমরা 60 থেকে 70% বুঝে যাব। এরপরেরটা আমরা সবাই নিজে করতে পারবো। ঠিক আছে, এরপরেরটা আমরা সবাই নিজে করতে পারবো। তাহলে দেখো বিক্রিয়ার ক্রম পেয়ে গেছি, বিক্রিয়ার হার সমীকরণ আমরা পেয়ে গেছি। কেমন, এবার হার ধ্রুবক বের করা, হার ধ্রুবক বের করা সহজ কাজ। তাহলে আমরা হার সমীকরণটা কি পেলাম, রেট ইকুয়াল আমরা পেলাম হচ্ছে কে বি আর সি। এই সমীকরণে এর কোনো জায়গা নেই, কারণ ওর পাওয়ার কত, শূন্য। যার পাওয়ার শূন্য আমরা ওকে কি করে দিই, জীবন থেকে বের করে দিই, তাই না? এই যে দেখো মনে হচ্ছে মানুষের জীবনের সাথে মিলে যাচ্ছে, ওরা আর সমীকরণও রাখি নেই, ওরা সম্মানও দিই নেই, বিষয় বুঝতে পারছো? দেখো তাহলে এবার দেখো আমার কাজ হচ্ছে, আমার কোয়েশ্চেন চেয়েছে কে এর মানটা একটু বের করে দেখাতে। আমার কোয়েশ্চেন চেয়েছে কি বলতো, হাত ধ্রুবকটা বের করে দেখাও। হাত ধ্রুবক মানে কি, কে। তাহলে এখানে চেয়েছে কে ইকুয়াল হোয়াট, কে চেয়েছে, এর মানে নিঃসন্দেহে এদের মান দেয়া আছে, অবশ্যই দেয়া আছে। আমি ধরো যে কোনো একটা ডেটা নিলাম, এখানে বিক্রিয়ার রেট কত দেয়া আছে, ধরো প্রথম ডেটা যে কোনোটা নিয়ে করতে পারবে, সবগুলোর অ্যান্সার সেম। তাহলে এটার ডেটা কত আসে, 1.4 × 10⁻6 কে। এর ঘনমাত্রা তো লাগছে না, তাহলে বি এর ঘনমাত্রা এখানে কত, 0.02। সি এর ঘনমাত্রা কত, 0.005। সুতরাং কে এর মান কত আসে, 1.4 × 10⁻6 0.14। সবার আসছে এটুক, সবার আসছে এটুক। অর্থী বলেছে ক্লিয়ার, কিয়াম হাসনাত বলেছে ক্লিয়ার, জায়েদ আছে, ও সবসময় রেগুলার ক্লাস করে, অঞ্জন দাস আইডিটা আছে, বলেছে ক্লিয়ার। ওকে ঠিক আছে, এটা বলো আমি কি সব ঠিক লিখছি না ভুল লিখছি? ভুল লিখছি। সব ঠিক লিখছি না ভুল লিখছি? সব ঠিক লিখছি না ভুল লিখছি? কেমন, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা, পরে যারা রেকর্ড ক্লাস করবা ঠিক আছে প্লেলিস্ট থেকে, তারাও উত্তর দেওয়ার চেষ্টা। ঠিক লিখছি না ভুল লিখছি? ভুল লিখছি। কি ভুল লিখছি? বিক্রিয়ার হাত ধ্রুবক। আমি বলছি স্টুডেন্টরা এখানে শুধু শুধু মার্কসটা হারাই কোন জায়গায়, বিক্রিয়ার হাত ধ্রুবকে। দেখো এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এটা একটা কি বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবক কি হয়, দেখো মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার, মোল পার লিটার, একটা মোল পার লিটার কাটা, তাহলে এখানে উল্টায় এসে লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড। কেমন, অ্যান্সার যদি আমরা বলি তাহলে কি হবে, বিক্রিয়ার ক্রম হবে 2, বিক্রিয়ার ক্রম হবে কি 2। হাত ধ্রুবক রেট সমান কি, কে বি আর সি। ঠিক আছে, সবগুলা ক্লাস আমাদের ক্যামশিফু ইউটিউব চ্যানেলে সিরিয়ালি দেয়া আছে, ক্লাস নোট সহ। কেমন, আর আজকের ক্লাসের পর লেকচার 5 পর্যন্ত একটা মেগা এক্সাম হবে। লেকচার 5 পর্যন্ত তোমাদের একটা মেগা এক্সাম হবে, বিষয় বুঝতে পারছো, লেকচার 1 টু লেকচার 5 এর উপর। তো এবার দেখো আমি সেকেন্ড একটা প্রবলেম দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড একটা প্রবলেম দিচ্ছি, দেখি এটা কে পারে। I3 মাইনাস, ওকে। দেখি এটা সবাই নিজেরা ট্রাই করো। নিচের ডেটা হতে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার হার সমীকরণ এবং হার ধ্রুবক নির্ণয় করো। সবাই একটু ম্যাথটা ট্রাই করো তো। এটা হচ্ছে কি O3,
H2OH 2 মাইনাস। কেমন সবাই একটু ট্রাই করো। ওকে ওকে ঠিক আছে, সবাই একটু ট্রাই করবা, পজ দিয়ে এখানে ট্রাই করতে পারো। এবার আমি বলছি একটু দেখো, এই বিক্রিয়ায় বিক্রিয়ক কয়টা? দুইটা। কেমন? একটা হচ্ছে H2OH আর একটা হচ্ছে কি I মাইনাস। কেমন? তো আমি ধরে নিলাম বিক্রিয়ার হার কে সমান কি H2OH 2 মাইনাস, এর মাথার উপর পাওয়ার দিলাম x, আর একটা বিক্রিয়ক হচ্ছে কি বলতো I মাইনাস। কেমন? ওর মাথার উপর পাওয়ার দিলাম কি বলতো y। কারণ বিক্রিয়া দেখে কখনো বিক্রিয়ার ক্রম বলা যায় না। যারা ধরো আমার কথা এখনো শুনো নাই, যারা তোরা বোকা, ওরা করবে কি বলতো, যারা পড়ালেখা করে নাই, ঠিক আছে, যারা পড়ালেখা করে নাই ওরা বলবে হচ্ছে বিক্রিয়ার ক্রম হচ্ছে এইটা H2OH, দেখো এটা বলবে নাকি বলবে না, I মাইনাস এর উপর কত 3, তাহলে এর সাপেক্ষে 1 এর সাপেক্ষে 3, বিক্রিয়ার ক্রম 4, ওরা বলবে এটা। কিন্তু বিক্রিয়া দেখে কখনো বিক্রিয়ার ক্রম বলা যায়? বলা যায় না, তাই না? বিক্রিয়া দেখে তো কখনো বিক্রিয়ার ক্রম বলা যায় না। কেমন? আমি এটা লিখে এটা কেটে দিলাম, বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলা যায় না। এটা বলতে হয় কি থেকে বলতো, ফ্রম এক্সপেরিমেন্ট। এবার এক্সপেরিমেন্ট আমাদের কি বলছে একটু দেখো, আমরা 3বার পরীক্ষা করেছি, 1 2 3, 3বার আমরা 3 রকমের ডেটা পেয়েছি, এখান থেকে আমাদের বিক্রিয়ার ক্রম বের করতে বলছে। তো দেখো বিক্রিয়ক আছে দুইটা। কেমন? কার প্রভাব কতটুকু এটা বোঝার জন্য আমরা কি করব বলতো, একবার ও যখন কনস্ট্যান্ট আছে তখন আমরা এখানে কি করেছি, এটাকে অর্ধেক করে দিয়েছি। দেখো বুঝো বুঝো জিনিসটা, তুমি একটু চোখ দিয়ে থাকো, এখানে তোমার চোখ লাগবে, মাথাও লাগবে না, চোখটা যদি খোলা রাখো এটা করতে পারবা। দেখো 0.080, 0.080 ও কনস্ট্যান্ট আছে। এই সময় ওর ঘনমাত্রা কি কনস্ট্যান্ট আছে নাকি 0.034 অর্ধেক করে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি। এই সময় বিক্রিয়ার হারের কি কোনো পরিবর্তন দেখছো? বোকা না হলে দেখছো, এটা যা ছিল এখানে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এটা অর্ধেক করলে এটা অর্ধেক হয়, এটা 2 গুণ করলে এটা কত হয়, উল্টা করে বলো, এটাকে ডাবল করে দিলে এটা কত হয়, ডাবল হয়। এটাকে 3 গুণ করে দিলে বিক্রিয়ার হার 3 গুণ হবে। এটা 4 গুণ করে দিলে এটা কত হবে, 4 গুণ। এটা 5 গুণ করে দিলে এটা 5 গুণ। এটা 10 গুণ করে দিলে এটা 10 গুণ। আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে I মাইনাসের সাথে এটা কেমন সমানুপাতিক সম্পর্ক। এটা অর্ধেক করেছে, এটাও অর্ধেক হয়েছে, এর মানে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। কেমন? কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এবার আমরা দেখব এটার পরিবর্তনটা কি। দেখো এখানে ও কনস্ট্যান্ট আছে, ও কনস্ট্যান্ট আছে। এই সময় এটাকে কি করে দিয়েছি দেখো তো, এই ডাটাটা এই দুইটা ডিএনটা দেখছি, এই সময় I মাইনাস কনস্ট্যান্ট আছে। এই সময় ও কি কনস্ট্যান্ট আছে না, এখানে ও কি আছে বলতো, যা আছে এখানে আমরা দ্বিগুণ করেছি। এই সময় বিক্রিয়ার হার কি সেম আছে নাকি দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এর মানে এটাকে 3 গুণ করলে হার কত হতো, 3 গুণ। এটাকে 4 গুণ করলে হার কত হতো, 4 গুণ। কেমন? হার কত হতো, 4 গুণ হতো। তাহলে এটার সাথেও কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ধরো এটাকে দ্বিগুণ করে দিলাম, এটা বেড়ে গেছে দ্বিগুণ না বেড়ে 4 গুণ, তখন বুঝতে হতো বর্গের সমানুপাতিক। এটাকে দ্বিগুণ করেছি, বিক্রিয়ার হার হয়েছে কত, দ্বিগুণ। এখন আমরা বুঝতে পারছি সমানুপাতিক সম্পর্ক। এটাকে দ্বিগুণ করে দিলে তোমার পরীক্ষায় বুয়েটে ধরো কোনো একটা ডেটা দিলে এরকম, এটাকে দ্বিগুণ করলে দিলে এটা কি হয়ে গেল বলতো, 4 গুণ হয়ে গেল, তখন বুঝতে হবে বর্গের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তখন বুঝতে হবে কি বর্গের সমানুপাতিক সম্পর্ক। তো এখন আমরা বুঝতে পারছি কি বলতো, এটা হাত ধ্রুবকের সমীকরণটা কি দাঁড়ালো, রেট ইকুয়াল দাঁড়ালো KS2 2, আর এটা হচ্ছে কি I মাইনাস। তাহলে বিক্রিয়ার H2OH 2 মাইনাসের সাপেক্ষে 1, I মাইনাসের সাপেক্ষে 1, তাহলে বিক্রিয়ার মোট ক্রম কত দাঁড়ালো বলতো, বিক্রিয়ার মোট ক্রম দাঁড়ালো 2। বিক্রিয়ার হার সমীকরণ বের হয়ে গেছে। এবার বিক্রিয়ার হাত ধ্রুবক বের করতে বলছে। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি হাত ধ্রুবক বের করে ফেলতে পারবো। H2OH 2 মাইনাস আর এটা কি I মাইনাস। দেখো হাত ধ্রুবক বের করতে বলেছে, এর মানে নিঃসন্দেহে এটার মান এটার মান এটার মান দেয়া আছে। আমরা যে কোনো এক্সপেরিমেন্ট 1 এর ডাটা 2 এর ডাটা 3 এর ডাটা যেটা দিয়ে করি রেজাল্ট একই আসবে। তাহলে দেখো তো 1 দিয়ে যদি আমরা করি, হাত ধ্রুবকের মান কত দেয়া আছে, 2.2 ইন্টু 10 ইনভার্স। এটার জন্য H2OH 2 মানে 0. কত 08। কেমন? আর I মাইনাস এর মান কত, I মাইনাস এর মান কত 0.034। 0.084
0.08। আমি ঠিক লিখছি না ভুল? সবাই এই ভুল করে, একক দিইনি। তাহলে এটার একক কি হবে? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক দিতে হবে, লিটার পার মোল পার সেকেন্ড। মার্ক করে রাখলাম কারণ এখানে সবাই ভুলটা করে। ঠিক আছে, একটু আমাকে বলো তো বুঝছো কিনা ফেসবুক এবং ইউটিউব। অর্থী বলেছে বিক্রিয়াটি প্রথম ক্রম আর কে এর মান না, বিক্রিয়াটি একটু ছোট ভুল করেছো। কেমন, খুব ভালো ট্রাই করেছো, একটু ছোট ভুল করেছো। বিক্রিয়াটি কত আসছে বলো তো? দ্বিতীয় ক্রম, কারণ এটা চেঞ্জ করলে বিক্রিয়া ডাবল হয়ে যাচ্ছে। আবার এটারও যদি দ্বিগুণ করে দিই বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। মানে এটা যা বাড়াবো ওটা সমানে বাড়ছে, এটারও যা বাড়াবো বা কমাবো বিক্রিয়া সমানে বাড়ছে, এর মানে দুইটার সাথে সমানুপাতিক। কিরে ক্রম 1 কেন বলেছো? নিশা তো 1 বলেছো কেন? বিক্রিয়া তো স্পষ্ট দ্বিতীয় ক্রম দেখা যাচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ জাদিদ, ঠিক আছে, একটু আমাকে জানাও দেখি কে কল দেয়। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি একটা ক্লাস আছে তো, ফ্রি হয়ে কল দিব, ফ্রি হয়ে কল দিব। এটা আমি ফ্রি হয়ে কল দিচ্ছি। আচ্ছা সাউন্ড ওকে আছে মনে হয়, একটু জানাও। মিস্টেক করছে আমি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো এই প্রবলেমটা এবার একটু বলো তো, বিক্রিয়ার হার সমীকরণ বিক্রিয়ার ক্রম কত? বিক্রিয়ার হার সমীকরণ আর বিক্রিয়ার ক্রম কত বলো? এটা একটু নিজেরা ট্রাই করো তো। বিক্রিয়ার হার সমীকরণ বিক্রিয়ার ক্রম কত, এইচ পরেরটা এইচ ডাব্লিউ দিয়ে রাখবো। ভাই ক্লাস কবে কবে হবে? আমাদের ক্লাসগুলো রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় হবে, ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় একদম রুটিন ধরেই তোমাদের জন্য ক্লাসগুলো হতে থাকবে, কেমন? আর পরবর্তীতে যারা ইউটিউব থেকে করছো তাদের জন্য তো আর দরকার নেই তো, মানে কারণ আমরা এই মাসের মধ্যেই প্রায় শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যে প্রায় অনেকটুকু শেষ হয়ে যাবে, সামনের মাসের কিছু অংশ হয়তো যাবে। ঠিক আছে, বিক্রিয়ার হার সমীকরণ বিক্রিয়ার ক্রম কত, তাহলে এখন আমরা বুঝে গেছি, এখন আমাদের বুদ্ধি হয়ে গেছে, চোখ খুলে গেছে, এখন আমরা বুঝে গেছি এখন বিক্রিয়ক আছে কয়টা আগে বলো। আগেরটার সাথে ইকুয়েশনের পার্থক্য হচ্ছে আগেরটা শুধু দাঁড়াই ছিল, আগেরটার ডেটাগুলো দাঁড়াই ছিল, এখন এটা হচ্ছে এমনি একটু শোয়াই দিছো দেখো। বুঝছো, আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনের পার্থক্য হচ্ছে শুধু আগেরগুলোর ডেটা দেওয়া ছিল গণমাত্রা এমনি এমনি এমনি, আর এখন গণমাত্রা একটু শোয়াই দিছো, এই যে দেখো। তাহলে এ আর বি দুইটা বিক্রিয়ক আছে, এর গণমাত্রা এরকম, এর ঘনমাত্রা হচ্ছে এরকম, তখন বিক্রিয়ার হার হয় কি বলতো? এরকম। বিক্রিয়ার হার হয় এরকম। তাহলে রেট সমান আমি ধরে নিলাম দুইটা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়কের সাপেক্ষে এটা কি হবে বলতো? এ বি, এর উপর পাওয়ার দিলাম ওয়াই এক্স, এর উপর পাওয়ার দিলাম কি বলতো? ওয়াই। তাহলে বিক্রিয়ার ক্রম হবে এ এর সাপেক্ষে এক্স, বি এর সাপেক্ষে ওয়াই, বিক্রিয়ার মোট ক্রম হবে এন সমান এক্স প্লাস ওয়াই। কেমন? এক্স প্লাস ওয়াই। এবার এটা আমরা বুঝবো কেমনে? এটা আমরা বুঝবো কেমনে একটু দেখো, কার সাপেক্ষে কত এটা আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য এই জায়গায় এটা কনস্ট্যান্ট আছে, বি এর ঘনমাত্রা দেখো, এই দুইটার মধ্যে এটাও 0.04, এটাও 0.04। ধরো তোমার জীবনে দুইজন মানুষের প্রভাব আছে, কেমন? দুইজন মানুষের প্রভাব আছে, কার প্রভাব কতটুক এটা বুঝার জন্য তুমি কি করতে পারো বলো তো? একজন যখন অফ যাবে, ঠিক আছে, একজন যখন একজনকে যদি তুমি থামিয়ে রাখো তখন বুঝতে পারবা বাকি জনের প্রভাব তোমার জীবনে কতটুক। আবার তুমি যদি এই মানুষকে থামিয়ে রাখো তখন দেখবা হচ্ছে বাকি জনের প্রভাব তোমার জীবনে কি বলতো কতটুক। ঠিক আছে, দুইজন থাকা অবস্থায় আসলে বোঝা যায় না, তাই না? দুইজন থাকা অবস্থায় আসলে বোঝা যায় না। আমরা বলি না বাবা মা দুইজনেরই প্রভাব আমাদের জীবনে অনেক। তুমি ধরো দুইজনকে ইকুয়েশনে স্থাপন করলা, কেমন? দুইজনেরই অনেক, কার কতটুকু এক একজনের জীবনে এক একজনের প্রভাব বেশি থাকে, কার কতটুক এটা বুঝতে তুমি সহজে পারবে না, কারণ দুজনই তোমাকে কি করছে বলো তো? হেল্প করছে, দুইজনই তোমাকে এত পুশ দিচ্ছে, এত কিছু করছে তোমার জন্য, তুমি বুঝতে পারবে না। তুমি বুঝতে পারবা ধরো 2 দিন তুমি ধরো কোথাও গেলা, বাপের সাথে গেলা, তখন বুঝবা হচ্ছে বাপের প্রভাব কতটুক, ঠিক আছে? আসো আবার 2 দিন ধরো মার সাথে, তখন বুঝতে পারবা হচ্ছে মার প্রভাব কতটুক। এর মানে একজনকে কনস্ট্যান্ট রেখে, একজনকে অফ রাইকে, একজনকে চুপ করে রেখে আরেকজনকে তখন কি করতে দিবা বলো তো? পরিবর্তন হতে দিবা। এই যে দেখো বি এই জায়গায় অফ আছে, কনস্ট্যান্ট, ওর কোনো পরিবর্তন হচ্ছে না, ও কিচ্ছু বলছে না তোমাকে, বাট এ তখন কি হয়ে গেছে বলো তো? 0.12 থেকে 0.36, 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তখন বিক্রিয়ার হার কয় গুণ বাড়ছে একটু দেখো, বিক্রিয়ার হার কয় গুণ বাড়ছে হিসেব করতে পারছো?
হিসেব করতে পারছো? বিক্রিয়ার হার বাড়ছে কত, দেখো এটা 9, এটা 81, এর মানে হচ্ছে 9 গুণ বাড়ছে। এটারে যখন একে যখন 3 গুণ করেছো, বিক্রিয়ার হার বাড়ছে কত গুণ? 9 গুণ। এর মানে কি 3-এর, এটা 3 গুণ করছো, এটা 3 গুণ বাড়লে আমরা বলতাম সমানুপাতিক। বুঝো, একটু আস্তে পড়াচ্ছি, দেখো এটা 3 গুণ করলাম, এটা যদি হার যদি 3 গুণ হতো আমরা বলতাম কি সমানুপাতিক। এটা 3 গুণ করেছো, এটা হয়ে গেছে 9 গুণ, তাহলে কি হবে? বর্গের সমানুপাতিক, 3 স্কয়ার। ঠিক আছে, এটাকে 3 গুণ করেছো, এটা 3 গুণ হলে আমরা বলতাম সমানুপাতিক। এটা 3 গুণ করেছো, এটা হয়ে গেছে 9 গুণ, তাহলে আমরা বলবো বর্গের সমানুপাতিক। এটাকে 3 গুণ করেছো, বিক্রিয়ার হার হয়ে গেল 27 গুণ, তাহলে আমরা বলবো ঘনের সমানুপাতিক, কিউবের সমানুপাতিক। তো এখন কি হয়েছে বলতো? 9 গুণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কি বলতো? বর্গের সমানুপাতিক। তাহলে এটার পাওয়ার আসবে কত বলতো? 2। তাহলে এটাকে 3 গুণ করলে বিক্রিয়ার হার কয় গুণ বাড়বে? এটাকে 3 গুণ করলে বিক্রিয়ার হার 3 গুণ বাড়বে, এটাকে 3 গুণ করলে 3 এর স্কয়ার 9 গুণ বাড়বে। এবার দেখো, এবার হচ্ছে আমি কি করলাম, এই জায়গাটাই নিলাম, এখানে এ কি আছে? চুপ গেছে, এ অফ আছে। ঠিক আছে, এ অফ আছে। এখন দেখো তুমি বি কে কি পরিবর্তন করেছো? বি কে 0.04 থেকে 5 গুণ করেছো, 0.20, তাই না? 0.04 থেকে বি কে কত গুণ করেছো? এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ কে কনস্ট্যান্ট, এই চুপ আছে, কেমন, ওর কোনো পরিবর্তন নেই। 0.036, এটা কত? 0.36। এটা কি বলতো? 0.04, এটা কত? 5 গুণ 0.20, কেমন? তখন বিক্রিয়ার হার কত গুণ হয়েছে? কিচ্ছু হয়নি, বিক্রিয়ার হার অপরিবর্তিত আছে। এর মানে বি এর উপর পাওয়ার কত? 0। এর মানে ওর জীবনে এর কোনো প্রভাব নাই। তাহলে এবার দেখো বিক্রিয়ার সমীকরণ কি দাঁড়ালো? এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত? 2। এটার উপর 0 আছে, সেজন্য এটা 1 নাই হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়ার ক্রম কত বলতো? 2। মোট ক্রমও কত হবে বলতো? 2 হবে। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই একটু আমাকে জানো। অরূপ বলেছে স্কয়ারের সমানুপাতিক, এক্স্যাক্টলি। কেমন সুন্দর মতো বুঝছো তো সবাই? ঠিক আছে, বুঝছো সবাই? হ্যাঁ, সেকেন্ড অর্ডার রিয়েকশন। ওকে, ওকে। এবার আমি একটা ম্যাথ, একটা পেঁচানোটা, এই ম্যাথ আমি অনেককে অনেক দিন ধরে দিয়ে আসতেছি। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে পেঁচানো ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। ধরো এটা 0.20 করে দিলাম। ঠিক আছে, এটাকে 0.20 করে দিলাম, দুইটাই 0.10, 0.10 তো হবে না। ঠিক আছে, এটাকে 0.20 করে দিলাম। এবার তোমরা বাইর করবা, এটা হচ্ছে এইচডব্লিউ, করে জমা দিবা হচ্ছে ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে। ঠিক আছে, দেখি এটা কে পারে। ম্যাথের ভিতরে একটি ছোট প্যাচ আছে, যাদের বুদ্ধি আছে ওরা বাইর করতে পারবে। এমনি সহজ সহজ, জাস্ট ছোট ছোট সামান্য একটু প্যাচ আছে। ওকে, এগুলা হয়ে গেলে আমাদের ম্যাথের জামালা শেষ। এবার আমি তোমাদেরকে 3টা গ্রাফ দেখাচ্ছি, খুবই 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 ইম্পর্টেন্ট। এবার আমরা পড়াচ্ছি বিক্রিয়ার ক্রম রিলেটেড গ্রাফ। গ্রাফের জন্য আমি তো ক্লাস স্লাইড দিয়ে দিব, এখান থেকে হচ্ছে কোয়েশ্চেনটা লিখে প্র্যাকটিস করবা। দেখো, গ্রাফের জন্য আমি 3টে সমীকরণ লিখলাম। শূন্য ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি কে ইকুয়াল এক্স বাই টি। ওকে, ফাইন। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি কে ইকুয়াল 1/t ln এ ডিভাইড কি বলতো? a মাইনাস এক্স। কেমন? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য কি হবে? বাসে একটু বলে ফেলো তো, বড় বড় করে বাসে একটু বলে ফেলো, যাতে সবাই বুঝে যে তুমি পড়ালেখা করতেছো। বিষয় বুঝছো? সবাই বুঝে তুমি যাতে একটু পড়ালেখা করছো। তাহলে কে সমান কি হবে বলো তো? 1/t x ডিভাইড a ইন্টু a মাইনাস এক্স। ঠিক আছে, এর মাঝে এ মানে কি? এ মানে যা ছিল, শুরুতে যা ছিল। এ মাইনাস এক্স মানে যা আছে। এক্স মানে কি? ওর জীবন থেকে চলে গেছে যা। এক্স কি হয় বলো তো? জীবন থেকে চলে যায় যা। বিষয় বুঝছো? এখন তোমাকে যে গ্রাফগুলা বলবে, সবগুলা গ্রাফ হচ্ছে এরকম। তোমাকে বলবে হচ্ছে শূন্যক্রম, এটা হচ্ছে কোন বিক্রিয়া? জিরো অর্ডার রিয়েকশন। ইংলিশ ভার্সন যারা আছো, জিরো অর্ডার রিয়েকশন, শূন্যক্রম বিক্রিয়া। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। একদম আমি যা বলবো দেখবা মাথায় সেট হয়ে থাকবে।
ঠিক আছে, মাথায় সেট হয়ে থাকবে এই জিনিসটা, একদম ভুল করার কোনো সুযোগই নেই, ভুল করার কোনো সুযোগই নেই। তোমাকে বলবে হচ্ছে এই সবগুলা বিক্রিয়ার জন্য বিক্রিয়কের ঘনমাত্রা ভার্সাস সময় গ্রাফ আঁকো, টাইম গ্রাফ। ঠিক আছে, কনসেন্ট্রেশন ভার্সেস কি বলতো টাইম গ্রাফ। এর মানে ওয়াই এক্সিসে হবে কি বলতো বিক্রিয়কের ঘনমাত্রা, এর মানে এই সবগুলা গ্রাফের কি হবে বলতো ওয়াই এক্সিসে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, আর এক্স এক্সিসে হবে কি বলতো এখানে হবে ঘনমাত্রা, এখানে হবে কি বলতো সময়, টাইম। কেমন, এখানে হবে কি বলতো সময়। ঠিক আছে, এবার একটু দেখো, এবার একটু দেখো এটুক লেখা হয়েছে, এটুক লেখা হয়েছে। রামিসা বলেছে ফ্রম ইংলিশ ভার্সন দাদা, ওকে ঠিক আছে। তোমাদের ইংলিশ ভার্সন আরও যারা আছো তোমাদের জন্য আমরা ক্যামশিফু সবসময় আলাদাভাবে চিন্তা করে সবগুলো টার্ম ইংলিশে বলে দিই, তোমার কোনো চিন্তার কারণে এরপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপও যুক্ত হয়ে থাকবা, গ্রুপও জানাবা। ঠিক আছে, কোনো টার্ম যদি বুঝতে কখনো প্রবলেম হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশন, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়েকশন। তো আমাদেরকে গ্রাফ প্লট করতে বলবে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সময়ের। ঠিক আছে, তো ঘনমাত্রার একক কি মোল পার লিটার, ঘনমাত্রার একক কি মোল পার লিটার, এটা সেকেন্ডও হতে পারে মিনিটও হতে পারে। এবার একটু দেখো আমি শূন্যক্রম বিক্রিয়া দিয়ে শুরু করছি, তিনটা গ্রাফ আমি শূন্যক্রম বিক্রিয়া দিয়ে শুরু করছি। তাহলে এখানে আমরা দেখলাম ইকুয়েশনটা হচ্ছে কে ইকুয়াল কত এক্স বাই টি। এবার দেখো আমি লিখলাম এক্স ইকুয়াল তাহলে কি কেটি, এক্স ইকুয়াল কি কেটি। এবার বলো এক সমান আমরা কি বলতে পারি, বইয়ে প্রারম্ভিক ঘনমাত্রা যেটা আছে ওইটাকে লিখেছে কি দিয়ে, বইয়ে প্রারম্ভিক ঘনমাত্রা যেটা আছে এটাকে লিখেছে কি দিয়ে এ নট দিয়ে, আর যেটা বর্তমানে আছে এটাকে লিখেছে কি দিয়ে এ দিয়ে। তাহলে আমরা এক সমান লিখতে পারি বুঝো নাই, বুঝো নাই, আমি জানি তোমরা এখনই চিৎকার করে উঠবা বুঝো নাই। একটু দেখো, এটা ধরো কোনো একটা রিয়েকশন, কেমন এটা কোনো একটা রিয়েকশন, এখান থেকে আমরা কি পাচ্ছি প্রোডাক্ট। খেলার শুরুতে, এর মানে এখনো খেলা শুরু হয়নি, টি ইকুয়াল 0 সময় আমরা এটাকে বলেছিলাম এ, এটাকে বলেছিলাম 0। সময়ের সাথে সাথে সবার জীবন থেকে এক্স চলে যায়, ওর জীবন থেকে এক্স চলে গেছে, চলে গিয়ে তো এমন না যে হাওয়ায় মিশে গেছে, না ও আরেকজনের জীবনে গেছে, এই যে দেখো ওইদিকে গেছে, এই সাইড বদল করে ওইদিকে গেছে। তাহলে শুরুতে ছিল এত, সময়ের সাথে এক্স চলে গেছে, ও এখন আছে কত এ মাইনাস এক্স, আর এটা আছে কত এক্স। তো বইয়ে এই যে প্রারম্ভিক ঘনমাত্রা এ আছে এটাকে লিখেছে কি দিয়ে এ নট দিয়ে, বর্তমান ঘনমাত্রা যেটা আছে এটাকে লিখেছে এ দিয়ে। ঠিক আছে, বর্তমান ঘনমাত্রা যেটা আছে এটাকে লিখেছে কি দিয়ে বলতো এ দিয়ে। কেমন, তাহলে ছিল হচ্ছে এ নট, এখন আছে এ। ঠিক আছে, মাঝখানে ও জীবন থেকে চলে গেছে কি বলতো এক্স। তাহলে এ নট হচ্ছে বেশি নাকি এ বেশি, তোমরা বলো, বোকা না হলে বলো, বিক্রিয়ক শুরুতে বেশি নাকি নাকি পরে বেশি, শুরুতে বেশি থাকে, ওর জীবন থেকে তো এক্স চলে গিয়ে কি আসছে এ আসছে। তাহলে এ নট মাইনাস এক্স হলে কি হয়েছে এ, তাহলে আমরা কি লিখতে পারি এ নট মাইনাস এ সমান সমান কি বলতো এক্স, এর মানে এই দুইজনের ব্যবধানই তো কি এক্স। ঠিক আছে, তাহলে আমরা এক্স সমান কি লিখেছি এ নট মাইনাস এ, বুঝছো নাকি বুঝো নাই। ঠিক আছে, এক্স বুঝছো নাকি বুঝো নাই। ওকে, টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব, মানে বুঝছো, তোমরা বুঝছো। তাহলে এক্স কে আমি কিভাবে লিখেছি বলো তো এ নট মাইনাস এ সমান কি কেটি। এবার দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, একটু রিঅ্যারেঞ্জ করছি। দেখো তাহলে এ সমান কি লিখতে পারি আমি, একে যদি এদিকে আনি অ্যানোট, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। একটু দেখো এটা লিখার কারণ আছে, মানে তুমি বলতে পারো হুট করে কেন আবার এ দিয়ে লিখেছেন, এতক্ষণ তো ছোট এ এক্স এগুলো দিয়ে লিখেছেন, হুট করে আবার এটা দিয়ে লিখেছেন কেন। কারণ পরীক্ষা অনেক সময় ঘনমাত্রা মেনশন না করে তোমাকে দেয়া থাকে হচ্ছে ক্যাপিটালে, তোমাকে গ্রাফটা আঁকতে বলে হচ্ছে ঘনমাত্রা ভার্সেস সময়, তো তোমাকে ঘনমাত্রা না দিয়ে বলে দেয় হচ্ছে ক্যাপিটালে। তাহলে অনেকে ভয় পেয়ে যাবে কি ক্যাপিটালে কি, এটা তো কখনো পড়ায়নি, এত নাকি ভালো ক্লাস নিছে, সব নাকি এ টু জেড শেষ করাইছে, কিন্তু এটা তো কখনো পড়ায়নি। বিষয় বুঝতে পারছো, এইটা কি এ মানে কি ঘনমাত্রা, কেমন এ মানে কি বলতো ঘনমাত্রা।
ঠিক আছে, এ মানে কি বলতো ঘনমাত্রা। এর মানে শুরুতে যেটা ছিল এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, ও শুরুতে যা ছিল এটা কনস্ট্যান্ট। সময়ের সাথে সাথে এখানে ভেরিয়েবলকে সময়, আরেকটা ভেরিয়েবলকে ঘনমাত্রা, সময়ের সাথে সাথে উজ্জীবন থেকে এক্স চলে যাচ্ছে, এর মানে আলটিমেটলি ওর কি হচ্ছে বলতো ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। তো এখানে ভেরিয়েবল কয়টা আছে বলতো দুইটা, বুঝতে পারছো তোমরা। একটা ভেরিয়েবল হচ্ছে টি, সময় হচ্ছে স্বাধীন চলক, আমি চাইলে 10 মিনিট পর দেখতে পারি, আমি চাইলে 20 মিনিট পর দেখতে পারি, আমি চাইলে 30 মিনিট পর দেখতে পারি বা 40 মিনিট পর দেখতে পারি। এটার অধীন হচ্ছে কি বলতো এইটা ওয়াই। তাহলে এটা কি হবে বলো তো, এটা হচ্ছে কনস্ট্যান্সি। তোমরা বলো এটা কোন রকম সরলরেখার সমীকরণ, মানে এটা কিসের সমীকরণ বলেই তো দিলাম। এটা কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কি হয় বলো তো, এমন এমনও হতে পারে, এমন এমনও হতে পারে, আবার কি হতে পারে বলো তো এমন এমনও হতে পারে। কেমন, সরলরেখার সমীকরণ এমনও হতে পারে আবার কি এমনও হতে পারে, এমনও হতে পারে আবার কি এমনও হতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে আবার কি এমনও হতে পারে। এমন হওয়া মানে হচ্ছে কারো জীবনে উন্নতি হচ্ছে। কেমন, এমন হওয়া মানে হচ্ছে কারো জীবনে উন্নতি হচ্ছে, এমন হওয়া মানে হচ্ছে কারো জীবনে অবনতি হচ্ছে। এবার বলো ওর জীবনে উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? ওর জীবনে উন্নতি হচ্ছে, ও কি তাহলে এমন হবে নাকি এমন হবে? কেমন, বুঝতে পারছো? ওর জীবনে কি উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? এইটা আমরা বুঝি হচ্ছে স্লোপ দিয়ে। স্লোপের মান কি আছে নেগেটিভ, তাহলে ওর জীবনে উন্নতি হচ্ছে না, ওর জীবনে কি হচ্ছে বলো তো অবনতি হচ্ছে। তাহলে তোমাকে যদি বলে শূন্যক্রম বিক্রিয়ার জন্য গ্রাফটা কিরকম হবে, এটা হচ্ছে ওর জীবনে অবনতি হবে। কেন ওর জীবনে অবনতি হবে, কারণ ওর জীবন থেকে দেখো এক্স চলে যায়, যাদের যাদের জীবনে এক্স চলে গেছে ওদের কি হবে বলো তো, এই যে অবনতি হবে। বিষয় বুঝতে পারছো, ওদের জীবনে এমনি করে অবনতি হয়েছে। তো চিন্তার কিছু নাই, এরপর উন্নতি শুরু হবে। তো দেখো শূন্যক্রম বিক্রিয়া, ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া কি হয় বলতো, ঘনমাত্রা অবস্থার সময় বললে কি হবে বলতো, ওর জীবনে কি হবে, উন্নতি না অবনতি? অবনতি হবে। ঠিক আছে, অবনতি হবে। কেন অবনতি হবে, বোকাইও বলতে পারবে, বিক্রিয়ক তো সময়ের সাথে সাথে কমছে, কমছে, এক্স চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, অবনতি হচ্ছে। ঠিক আছে, এবার আসি প্রথম ক্রম বিক্রিয়ায়। এবার আসি প্রতীক হালদার বলেছে ভাইয়া মেইন বুকের ম্যাথ সলভ করব না এসিএস এর বুকের। আমি করানোর সময় আমি মূলত হাজারি স্যারের অনুশীলনী বা গুহ স্যারের যে ম্যাথগুলো আছে এবং এক্সট্রা যে ম্যাথগুলো আছে একসাথে করিয়ে দিচ্ছি। এরপর এসিএস বুক থেকে তুমি কি করবা, ঠিক আছে, এগুলা করা হলে তুমি কি করবা, ওইখান থেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে, সিকিউ ধরে প্র্যাকটিস করবা, এমসিকিউ ধরে প্র্যাকটিস করবা, তোমার কি বলতো ম্যাথগুলো ধরে ধরে প্র্যাকটিস করবা। কেমন, ফার্স্টবার করার সময় আমরা যেভাবে করছি বের করবা, এরপর এখান থেকে প্র্যাকটিস করবো। এটা প্র্যাকটিস সহায়ক বই হিসেবে নিবা, মেইন বই না, ওইটাকে নিবা সহায়ক বই হিসেবে। ঠিক আছে, এসিএস বুক যাদের আছে তাদের ভালো, না থাকলে যে বইটা আছে ওটা থেকে করতে পারো, কোনো প্রবলেম নেই। বা তুমি হাজারি স্যার গুহ স্যারই করলা, এনাফ। ঠিক আছে, এনাফ। একাডেমিকে যারা আছো ওইখানে করলে হবে কি, ওইখানে আরও কিছু ম্যাথ হয়তো একসাথে এনে দিয়েছে, যেটা মানে আমরা এখানে সব টাইপ আমরা এখানে কাভার করছি। বাকিগুলোতে দেখবা হয়তো কোনো না কোনো টাইপ মিস আছে, এবং হতেও হতে পারে, হলেও হতে পারে। ঠিক আছে, একটু দেখো। তো এবার আসি আমরা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। আচ্ছা, এই গ্রাফের নাম কি, এই গ্রাফের নাম কি, এই গ্রাফের নাম হচ্ছে, দেখো এই গ্রাফের নাম হচ্ছে এ ভার্সাস, এদিকে যেটা থাকে ওইটা ভার্সাস টাইম গ্রাফ, অথবা এটাকে বলা হয় ঘনমাত্রা। এ মানে কি ঘনমাত্রা ভার্সাস কি বলতো টাইম গ্রাফ, ঘনমাত্রা ভার্সাস কি বলতো টাইম গ্রাফ। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি, কে সমান 1/t ln a/x। খুব মজা, দেখো এখনই হয়ে যাবে, এগুলো কোনো গ্রাফ না, আমরা যে ট্রিক্স দিয়ে এত ইকুয়েশন তো আমাদের লাগবে না, আমরা জানবো শূন্যক্রম বিক্রিয়ায় জীবন অবনতি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো প্রথম ক্রম বিক্রিয়ায় কি হয়। তাহলে ln a কে আমরা কি লিখতে পারি, এ হচ্ছে যে পরিমাণ ছিল ওটাকে আমরা লিখতে পারি এ নট, যে পরিমাণ আছে ওটাকে আমরা লিখতে পারি কি বলতো এ, তাই না, এটা হচ্ছে যে পরিমাণ ছিল, এটা হচ্ছে যে পরিমাণ আছে, এটাকে আমরা লিখলাম এ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, কেটি সমান আমরা লিখতে পারি ln a নট মাইনাস কি ln a। ln এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি সমান কি হবে, মাইনাস কেটি ln a নট। ঠিক আছে, ln a নট। একটু দেখো, তাহলে এখানে ভেরিয়েবল কি, অ্যানোড কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কনস্ট্যান্ট। ঠিক আছে, শুরুতে
আমার এনার্জি ছিল ধর 100%, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এরপর সময়ের সাথে সাথে আজকের ক্লাসের সাথে সাথে এটা কিছু কিছু করে কমছে। কেমন? তাহলে এটা হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট। সময় হচ্ছে ধরে নিলাম একটা ভেরিয়েবল এক্স, ঠিক আছে, আমরা নিজের খুশি মতো এটাকে নিচ্ছি, স্বাধীন চলক লিখলাম, এটাকে লিখলাম ওয়াই, ওইটার উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে এম। তাহলে এটা কি রকমের গ্রাফ? তোমাকে যদি বলে এলএনএ ভার্সাস এই গ্রাফ আঁকতে, তাহলে এটা কি রকমের গ্রাফ হবে? কি রকমের গ্রাফ হবে সবাই বলতে পারবা? এটা কি হবে? সরলরেখার সমীকরণ। কেমন সমীকরণ? ওয়াই অক্ষ থেকে সি অংশ ছেদকারী সরলরেখার সমীকরণ। 26 বেস হোক 27 বেস হোক, এটুকু অন্তত সবাই জানো। এবার বলো সরলরেখা এইরকম হবে নাকি এরকম হবে? এরকম হলে উন্নতি হতো, এরকম হলে অবনতি হতো। ওর জীবনে উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? ওর জীবনে অবনতি হয়েছে। ভাই ওর জীবনেও কি হয়েছে? অবনতি হয়েছে। কেমনে বুঝছি? ওর ঢাল হচ্ছে কি নেগেটিভ। ওর জীবনেও কি হয়েছে? অবনতি হয়েছে। ওর জীবনে অবনতি হয়েছে। আর টি ইকুয়াল 0 সময়ে যে মানটা পাচ্ছি এটা হচ্ছে কি বলতো? খেলার শুরুতেও কি ছিল? এলএনএ নট। তাহলে ওর জীবনেও কি হয়েছে বলতো? অবনতি হয়েছে। উন্নতি নাকি অবনতি? ওর জীবনেও কি হয়েছে বলতো? হ্যাঁ, নিচের দিকে যাবে। সাদিদ বলেছে এক্স্যাক্টলি স্ট্রেট লাইন রাখছে বলেছে। ওকে, কেমন? এবার তোমাদের একটা মজার কোয়েশ্চেন দিই, ম্যাক্সিমাম মাথা ঘুরে পড়ে যাবে এটা দিলে, ভুল করে ফেলবে। ধরো এই কোয়েশ্চেন, এটার নাম কি? প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এই গ্রাফটার নাম হচ্ছে কি? প্রথম ক্রম বিক্রিয়ায় আমরা শুধু দুইটা গ্রাফ শিখবো, এলএনএ ভার্সাস টাইম গ্রাফ। কেমন? এই গ্রাফের নাম হচ্ছে এলএনএ ভার্সাস টাইম গ্রাফ। তোমাকে পরীক্ষার হলে এলএনএ ভার্সাস টাইম গ্রাফ না দিয়ে তোমাকে দিয়ে দিল হচ্ছে শুধু এ ভার্সাস টাইম গ্রাফ। শুধু এ ভার্সাস কি বলতো? টাইম গ্রাফ দিয়ে দিছে। তাহলে এবার বলো কি হবে? এবার কি হবে বলো? সময়ের সাথে সাথে শূন্যক্রম বিক্রিয়ারও জীবনে কি হয়েছে? অবনতি হয়েছে। প্রথম ক্রম বিক্রিয়ারও জীবনে কি হয়েছে বলতো? অবনতি হয়েছে। দুইজনের জীবন থেকে এক্স চলে গেছে, দুইজনেরই কি হয়েছে? অবনতি হবে, এটাই স্বাভাবিক। এবার বলো এটা কি হবে? যদি তোমাকে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এলএনএ ভার্সাস টাইম গ্রাফ না দিয়ে এ ভার্সাস টাইম গ্রাফ দেয়, তাহলে কি হবে? এটা ম্যাক্সিমাম ভুল করে। এই প্যাচটা ও ধরতে পারে না, এই প্যাচটা ও ধরতে পারে না। কেউ বলতে পারবা দেখি? যাদের বুদ্ধি আছে বলে ফেলতে পারবা। সবাই একটু চেষ্টা করো। আমরা চাইবো আমাদের ক্লাসে সবচেয়ে ধীরে যে বুঝে ওকেও যাতে আমি ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারি। কারণ অনেক স্টুডেন্ট আছে ও বুঝার সময় একটু টাইম নিয়ে বুঝে, কিন্তু বুঝার পর ওর কিন্তু আবার ডেলিভারি খুব ভালো হয়। কেমন? ডেলিভারি মানে ও নিজে বুঝতে হয়তো একটু সময় লাগে, বুঝাটা ধরতে পারে, পড়াটা একটু ধীরে, কিন্তু ও কিন্তু আবার এটা পারে। তো আমাদের চেষ্টা থাকবে যে সবচেয়ে ধীরে বুঝে সব লেভেলের স্টুডেন্ট যাতে খুব ভালো একটা পজিশনে দিয়ে যাও, এবং পরে এখানে কমেন্টে জানাও যে তোমার কলেজ পরীক্ষা অনেক ভালো হয়েছে, বোর্ড পরীক্ষা অনেক ভালো হয়েছে, বা বুয়েট পরীক্ষা আসছে, এটা তুমি খুব সুন্দরভাবে পারছো। ঠিক আছে? এটা মনে ছিল এই ক্লাস করে তুমি খুব ভালোভাবে পারছো। আমরা এটা শোনার জন্যই আসলে ক্লাসগুলো নিচ্ছি। তো হ্যাঁ, সাদিদ বলেছে নিচের দিকে হবে কিন্তু একটু বাঁকা হবে, ছেদ করবে না। এক্সাক্ট উত্তরটা দাও। অরূপ বলেছে উন্নতি হতে পারে। নিশাদ বলেছে, জায়েদ বলেছে উন্নতি হবে। ওকে, ঠিক আছে, উন্নতি হতে পারে। অয়ন বলেছে উপরে যাবে। শুনো, জীবনে এক্স চলে গেলে মনে রাখবা সবার জীবনে অবনতি হচ্ছে। ঠিক আছে? এই জন্য এক্স চলেও গেছে। ঠিক আছে? এবার দেখো ওরও অবনতি হবে, কিন্তু ওর অবনতি হবে এক্সপোনেনশিয়াল। ওর অবনতি হবে কি বলতো? এক্সপোনেনশিয়াল। ম্যাথ এক্সপোনেনশিয়াল পড়ছো? পড়ছো। ধরো আমার কাছে আজকে আছে 1,00,000 টাকা। কেমন? 1,00,000 টাকা। কালকে আমার টাকা কমা শুরু করলো, আমার ধরো কালকে টাকা হয়ে গেল 95,000 টাকা। এরপরে ধরো আরও 2 দিন পর টাকা হয়ে গেল 90,000, এরপর আবার হয়ে গেল 85,000, এরপর আবার হয়ে গেল কত? 80,000, এরপর হয়ে গেল কত বলতো? 75,000, এরপর 60,000। এমনি করে করে আমার টাকা কমতেছে। বুঝছো? আমার টাকা কমতেছে, খুব দুঃখের বিষয়, এমনি করে করে কমতেছে। আবার দেখো আমার টাকা আছে 1,00,000। কেমন? পরের দিন দেখলাম কিরে টাকা হয়ে গেছে 30,000, এর পরের দিন হয়ে গেছে 5,000। বিষয় বুঝতে পারছো? এর মানে দেখো এটাও কমছে এটাও কমছে, এই কমাটা মানে হারটা হচ্ছে কি বলতো? মোটামুটি কি যাচ্ছে? ধীরে ধীরে কমছে। বা তোমরা ধরো ক্লাসগুলো করার পর ধীরে ধীরে তোমাদের উন্নতি হচ্ছে। ঠিক আছে? ধীরে ধীরে তুমি একটু একটু করে প্রতিদিন একটু একটু করে শিখছো,
কেমিস্ট্রিতে যুক্ত হওয়ার পর ধরো ধীরে ধীরে তোমার 1 বছর 1.5 বছর একটা উন্নতি হয়েছে। আবার কেউ ধরো কেমিস্ট্রি অনেক খারাপ ছিল, হয়ে গেল কি ওর মানে এখানে ক্লাস করার পরে এই কেমিস্ট্রিতে মার্কস আগে পেতো 10, পরের দিন পাওয়া শুরু করছে 100। মানে আগে পাইতে ধরো তুমি 10, 20, 30 এমন করে করে 100 হয়েছে একটা, আর এটা হচ্ছে ও আগে পাইতো 30, এক লাফে ওর মার্কস পাওয়া শুরু করছে 95, 90। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল কি হ্রাস। তাহলে দেখো এখানেও কমছে, এখানেও ওর জীবনে অবনতি হবে, দুই জায়গায় এখানে কি হচ্ছে অবনতি হবে, কিন্তু একটা অবনতি হবে কি বলতো সরলরৈখিক ভাবে, আরেকটা হবে এক্সপোনেনশিয়াল ভাবে। এটার গ্রাফটা আমি গতদিন তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে কিনা আবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দেখো এই গ্রাফটা মনে আছে সবার? এটা ছিল প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এটা, যেটাতে আমরা হাফ লাইফটাও মেনশন করেছিলাম। ঘনমাত্রা, এই যে দেখো ঘনমাত্রা ভার্সাস টাইম গ্রাফ, ঘনমাত্রা ভার্সাস কি গ্রাফ বলো তো? টাইম গ্রাফ। যদি বলে এ ভার্সাস টি গ্রাফ তখনও কমবে, ln a ভার্সাস টাইম গ্রাফ বললে তখনও কমবে। এখানে কমবে এইভাবে এক্সপোনেনশিয়াল, আর এখানে কমবে সরলরৈখিকভাবে। এখন বলতে পারো কেন, আর একটু বুঝলাম না। কমছে ফাইন, বুঝছি, কোনো সমস্যা নাই, কিন্তু কেন এরকম হয়েছে দুইটা দুই জায়গায়? যাদের বুদ্ধি আছে দেখো একটু, এই ইকুয়েশনটাকে আমি লিখলাম কি বলতো এইভাবে, এই ইকুয়েশনটাকে না, ধরো এটাকে আমি এইটুক থেকে নিলাম, এইখান থেকে লিখলাম, ঠিক আছে? একটু দেখো, দেখো তাহলে আমি কি লিখতে পারি, এ ভাই ধরো না, এখানে আই নট বাই এই সমান কি হবে ই টু দি পাওয়ার কেটি। তাহলে আমি যদি এ বাই এ নট করি তাহলে এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে এই সমান লিখি তাহলে কি দাঁড়ায় এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখন তুমি গ্রাফটা কিরকম করছো, গ্রাফটা তুমি করছো, এটা একটা ভেরিয়েবল, এটা সমান এখানে ধরো কনস্ট্যান্ট আছে এম আছে, ই টু দি পাওয়ার মাইনাস ধরো আরেকটা কি আছে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? এটাতে ধরো আরেকটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম এম প্রাইম দিয়ে দিলাম, আর এখানে ধরো কি ওয়াই। এর মানে কি ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে? মাইনাস এক্স, একটা তো ওয়াই দিয়েছি। এর মানে এই সম্পর্কটা কিরকম বলো তো? এটা ছিল সরলরৈখিক সম্পর্ক। তোমরা ম্যাথে গ্রাফ পড়ো না, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ, বিষয় বুঝতে পারছো? এটার গ্রাফ তো এটা করাই সুবিধা কি হয়েছিল বলো তো? সরলরৈখিক হয়ে গেছিল, সরলরৈখিক হয়ে গেছিল, ঠিক আছে? আর এটাই কি আছে বলো তো? এক্সপোনেনশিয়াল আছে। এটা কি আছে? এক্সপোনেনশিয়াল আছে। বুঝছো? বুঝলে একটু ওয়াই বলবা। কনসেপ্টটা বুঝতে পারছো? দুইটাই কমবে, কিন্তু একটা কমবে হচ্ছে সরলরৈখিকভাবে, আর একটা কমবে হচ্ছে এক্সপোনেনশিয়ালি। বুঝছো কিনা একটু আমাকে জানাও। বুঝতে পারছো? একটু আমাকে জানাও। শ্রেয়সী আছে, প্রণয় আছে, দাদা আমার কমেন্ট পড়ে না তো। যারা লাইভ ক্লাস করছে সবাইকে তো মোটামুটি দেখতে পাচ্ছি যে কমেন্টটা আসে। দেখো এই ইকুয়েশনটা হচ্ছে সরলরেখা, কেমন? শ্রেয়সী বলেছে আবার বুঝিয়ে দেন। এই ইকুয়েশন ln a ভার্সাস যখন টাইম, অর্থাৎ তুমি lnটা নিয়েছো কেন? ln নেওয়ার কাজ হচ্ছে এটাকে যাতে সরলরেখায় রূপান্তর করা যায়। যদি আমি ln না নিয়ে এটাকে ইতে রেখে দিতাম তখন গ্রাফটা আসতো এরকম, গ্রাফটা আসতো এরকম। আচ্ছা আমি একটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করি, ঠিক আছে? দুইটাতেই কমবে, যদি ln এ দেয় তাহলে সরলরৈখিকভাবে কমবে, আর যদি শুধু এ ভার্সাস টাইম গ্রাফ, এটা হচ্ছে ln a ভার্সাস টাইম গ্রাফ, আর তোমাকে যদি দিয়ে দেয় প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এ ভার্সাস টাইম গ্রাফ বা টি গ্রাফ, তখন এটা কি হবে বলো তো? এইভাবে কমাবা, এভাবে কমাবা। এবার তোমরা আমাকে বলো এই দুইটা গ্রাফের মধ্যে কোনটা তোমার হিসাব নিকাশের জন্য সুবিধাজনক, এইটা নাকি এটা? এইটা নাকি এটা? বইয়ে বেশি করাই এটা। এখন আমি বলছি তোমার হিসাব নিকাশের জন্য কোনটা বেশি সুবিধাজনক, প্রথমটা নাকি দ্বিতীয়টা? ln a ভার্সাস টাইম গ্রাফ নাকি এ ভার্সাস টাইম গ্রাফ? কোনটা তুমি হিসাব করতে গেলে বেশি সুবিধাজনক? হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর গ্রাফ হচ্ছে, বুঝতে পারছি, ওকে। হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাসে কিন্তু তোদের ছাড় দিচ্ছি না, একদম অ্যাডভান্স অ্যাডভান্স বেশ কিছু মানে ঝামেলার টপিকগুলো পড়াচ্ছি কিন্তু সুন্দর মতো। তো একটু দেখো কোনটা সুবিধাজনক, আমি বলি এটা সুবিধাজনক, কেমন? আমি একটু বলি এটা হচ্ছে সুবিধাজনক। কেন এটা সুবিধাজনক?
কেন এটা সুবিধাজনক? কারণ কারণ স্ট্রেট লাইনে ভুল করার সম্ভাবনা কম। এর মানে তুমি ধরো মাঝের যে কোনো একটা পয়েন্ট নিতে চাইলে, অর্থাৎ স্ট্রেট লাইনের ব্যাপারটা হয় কি, দেখো স্ট্রেট লাইনের ব্যাপারটা হয় কি, তোমার সবগুলা পয়েন্টস ধরো কি আছে একদম সহজে বের করতে পারবা। ধরো তুমি এখানে কোনো একটা পয়েন্ট হিসেব করতে চাইলে এই দুইটা মিলে এখানে ধরো পয়েন্টটা বের হয়ে গেল। কিন্তু এখানে করতে চাইলে জিনিসটা কি হয় বলো তো, একটু ডিফিকাল্ট হয়। বুঝাতে পারিনি। ধরো এলএনএ ভার্সাস টাইম গ্রাফ করতে গেলে প্র্যাকটিক্যালি গেলে দেখবা গ্রাফ আঁকতেছো, কেমন গ্রাফ আঁকতেছো। ধরো দুইটা পয়েন্ট পাইছো, তুমি যদি জানো যে এটা সরলরেখিক তাহলে এখানে একটা স্কেল দিয়ে সরলরেখা বসাই দিলা, তাহলে এটার একুরেসি হবে বেশি, ভুল হওয়ার সম্ভাবনা হবে কম, কারণ গ্রাফটা হচ্ছে সরলরেখিক। কিন্তু দেখো তুমি ধরো এখানে ওই দুইটা পয়েন্টই পেলা, এখানে এই একটা পয়েন্ট পেয়েছো, এখানে এই একটা পয়েন্ট পেয়েছো, গ্রাফ হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে তুমি কি করবা, তুমি জিনিসটাকে এমনও আঁকতে পারো, তুমি জিনিসটাকে কেউ চাইলে কি করতে পারে বলো তো, এমনও আঁকতে পারে, কেউ চাইলে কি করতে পারে, তুমি জানো যে এটা কি না সরলরেখিক না, তাহলে এমনও আঁকতে পারো, এমনও আঁকতে পারো, ঠিক আছে, এমনও আঁকতে পারো। এর মানে সরলরেখিক হলে সুবিধা কি বলো তো, এররটা কমে যায়, ভুলটা কমে যায় মধ্যবর্তী মানগুলোর ক্ষেত্রে, বিষয় বুঝতে পারছো, ভুলটা কমে যায়। যাই হোক এগুলো লাগবে না। এবার আসো আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা দেখি। আমাদের টোটাল গ্রাফ করতে হবে কয়টা, চারটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য। আমরা একটু দেখি তো এখানে সমীকরণটা কি আছে, k ইকুয়াল 1/t, এখানে কোনো এলএনের ঝামেলা নাই। প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যেও কোনো এলএনের ঝামেলা ছিল না, শুধু দ্বিতীয় শূন্য ক্রম বা দ্বিতীয় ক্রমে নেই, শুধু প্রথম ক্রমে ছিল। তাহলে এটা সমীকরণটা কি, a ইন্টু a মাইনাস এক্স। তাহলে এখানে কি আছে বলো তো, কেটি লিখে ফেললাম। এবার দেখো এক্সকে আমরা কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে শুরুতে যা ছিল বর্তমানে যা আছে তার ব্যবধান, কারণ ওর জীবন থেকে ও যা ছিল এখন যা আছে, তাহলে ওর জীবন থেকে চলে গেছে কে এক্স। এ মানে কি শুরুতে যা ছিল, এ মাইনাস এক্স মানে কি বলতো, বর্তমানে যা আছে, এটাকে লিখলাম এ দিয়ে। দেখো এটাকে গ্রাফ আঁকার জন্য আমি একটা কাজ করছি, এটা দুই ভাগ করে কি আমরা লিখতে পারি, এ নট এটা এ ডিভাইড কি হবে বলতো, এ নট ইন্টু এ। ঠিক আছে, একটু বলো তো আমরা কি এটা লিখতে পারি, আমাকে জানাও, এটা আমরা লিখতে পারি, পারি। এ নট কাটা যায় আর এখানে এ এ কাটা যায়। ঠিক আছে, এটা লসাগু নিয়ে কি হতো, এ নট মাইনাস এ হতো, মানে নিচে রেখে আর কি লসাগু। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য আমরা এখন গ্রাফ আঁকবো, গ্রাফটা একটু দেখছি। তাহলে কে এটি সমান এখানে কি দাঁড়ায়, অ্যানোড। ঠিক আছে, এবার দেখো এই ইকুয়েশনটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে কি 1/a। এটা আসছে নাকি, দেখো তো এটা আসছে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম 1/a, পুরোটাকে আমরা ধরে নিলাম একটা ভেরিয়েবল, টি কে ধরে নিলাম একটা ভেরিয়েবল, তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি বলতো সি। এবার তোমাকে গ্রাফটা আঁকতে দিল এরকম, সেকেন্ড ক্রম বিক্রিয়ার গ্রাফটা তোমাকে বললো হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম 1/a, বাকিগুলো ছিল এ ভার্সাস টাইম, এটা হচ্ছে 1/a ভার্সাস টাইম, বা এলএন এ ভার্সাস টাইম ছিল, হচ্ছে 1/a ভার্সাস টাইম। তোমরা বলো এই গ্রাফটা কীরকম হবে, এটা কীরকম গ্রাফ, সরলরেখার গ্রাফ। সরলরেখা কি হতে পারে, এমন এমনও হতে পারে, আবার কি এমন এমনও হতে পারে। একটা মানে জীবন উন্নতি হচ্ছে আর একটার মানে জীবন অবনতি হচ্ছে। এবার বলো জীবন উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, এটা কি এরকম হবে না এরকম হবে, দেখি বলো কোনটা হবে, গ্রাফটা কোনটা হবে একটু জানাও। এই গ্রাফটা কোনটা হবে এটা জানাও। হ্যালো, হ্যালো।
ওকে, উন্নতি হবে বলেছে, সবাই উন্নতি হবে বলেছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, এক্স্যাক্টলি, কারণ এখানে কি বলতো, এখানে কি বলতো, ঢালটা কি আছে, এই সবাই ধরতে পারছো 1/a এর সাথে স্লোপটা কি আছে, পজিটিভ, তাহলে এটা কি হবে, বাড়বে। ঠিক আছে, এটা হবে কি, বাড়বে। এটা হচ্ছে সি অংশটা, সি অংশটা হচ্ছে কি 1/a0। ঠিক আছে, এটা কি হবে, টাইম যখন 0, এটা কি হবে, বাড়বে। এখন বলতে পারো সবার জীবন থেকে এক্স চলে গেলে তো অবনতি হওয়ার কথা, ওর কেন উন্নতি হয়েছে, ওরও উন্নতি হয়নি, ওরও অবনতি হয়েছে। এটা হচ্ছে 1/a, ওকে উল্টা করে দিছো বলে ওর জীবনের ঘটনাগুলো এখন উল্টা করে দেখছো। দেখো এটা হচ্ছে কি বলতো 1/a, সেই জন্য হচ্ছে তুমি ঘটনাটা এমনি দেখছো। তুমি যদি এ দাও, সম্পর্ক কি হয়ে যাবে, বদলাই যাবে। বিষয় বুঝতে পারছো, সম্পর্ক বদলাই যাবে। তো বুঝতে পারছো মনে হয়। তো আমরা কয়টা গ্রাফ মনে রাখবো একটু দেখো তো, আমরা 4টা গ্রাফ মনে রাখবো। ঠিক আছে, আমরা 4টা গ্রাফ মনে রাখবো। আমি একটু ছোট করে সামারি করে দিচ্ছি, একটু দেখো আমরা কয়টা গ্রাফ মনে রাখবো। 4টা গ্রাফ মনে রাখবো। ঠিক আছে, ফার্স্ট এটা ছিল হচ্ছে কি বলতো এ ভার্সাস, এখানে আমি লিখতে একটু ভুল করেছি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে কি দিবা বলতো 1/a ভার্সাস টাইম গ্রাফ। ঠিক আছে, একটু দেখো এ ভার্সাস এখানে কি বলতো টাইম বা টি, তাহলে এটা কি হচ্ছিল, কমছিল, শূন্য ক্রম, জিরো অর্ডার। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এটা কি হয়ে গেছে বলতো ln a ভার্সাস টাইম গ্রাফ, এটাও কি হচ্ছিল, কমছিল। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য যদি তোমাকে দিয়ে দেয় এ ভার্সাস টাইম গ্রাফ, তখন ভুল করা যাবে না, এখানে 4টা গ্রাফই তোমার ভালো মতো মনে রাখা লাগবে। ঠিক আছে, এটা কি হবে, এমনি কমবে। ঠিক আছে, এমনি করবে। এবার ধরো তোমাকে দিয়ে দিল 1/a ভার্সাস দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ আঁকতে, তাহলে 1/a ভার্সাস টাইম গ্রাফ, তাহলে এটা কি হবে বলো তো, এটা বাড়বে। সবগুলা কমছে, এটা কি হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে একভাবে এক পেজে সবগুলো এক নজরে দেখে ফেললে এটা হচ্ছে কি দ্বিতীয় ক্রম, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আর এই দুইটা কি বলতো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, বুঝতে পারছো মনে হয় সবাই। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তো আমাদের বিক্রিয়ার ক্রম যে টপিকটা আছে, এই টপিকটা এখানেই শেষ। বিক্রিয়ার ক্রমে আমরা ফার্স্টে দেখেছি বিক্রিয়ার ক্রম সংজ্ঞাটা কি, কেমন, এরপর আমরা দেখেছি বিভিন্ন রকমের শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, এরপর আমরা দেখেছি সবগুলোর হাত ধ্রুবক কীরকম কীরকম হতে পারে। এরপর আমরা করেছি এদের সমীকরণ, বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ প্রমাণ, শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রমের জন্য। ঠিক আছে, এবং অর্ধায়ু সমীকরণ প্রমাণ, ওইখান থেকে আমরা ম্যাথ সলভ করেছি, অনেকগুলা ম্যাথ আমরা সলভ করেছি বিগত বছরের অ্যাডমিশনের কোয়েশ্চেন সহ। এরপর আমরা গ্রাফ সলভ করেছি। তো বিক্রিয়ার ক্রম টপিকটা এইটুক। তো আমাদের বিক্রিয়ার ক্রম শেষ করতে পুরোপুরি ক্লাস লাগছে 2টা, সাথে আরেকটা ক্লাসের কত 20-25 মিনিটের মতো, অর্থাৎ বিক্রিয়ার ক্রম যেটাতে প্রায় 2.5টার মতো ধরো ক্লাস লাগছে। এখন আমরা যেটা শুরু করছি, এটাকে বলা হয় বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, আর হেনিয়াসের সমীকরণ। একটু দেখো আজকে কতক্ষণ পড়াইছি একটু দেখে নি। 1 ঘন্টা 8 মিনিট। ঠিক আছে, একটু শুরু করি দেখো, তাহলে আর 10 মিনিট পড়ানোর এখনো সুযোগ আছে। ঠিক আছে, 10 মিনিট পড়াবো, বেশি কষ্ট দিব না তোমাদের, 10 মিনিট পড়াবো। তাহলে একটু আগায় রাখলে দেখবা, মানে এখনো তো মাত্র 1 ঘন্টা পড়াইছি, কেমন 1 ঘন্টা 8 মিনিট পড়াইছি, তো আরেকটু পড়ালে দেখবা মানে ক্লাসগুলো করে ভালো লাগবে। আর 10 মিনিট 15 মিনিট একটু পরিশ্রম করো, আর একটু কষ্ট করো। প্রথম ক্রম বিক্রিয়া কখনো তাত্ত্বিকভাবে শেষ হচ্ছে না। এই যে ম্যাথটা আমরা করাইছি, প্রথম ক্রম বিক্রিয়ার 99% বইয়ের 14-15 ম্যাথ, অর্ধেক শেষ হওয়ার সময় এর হচ্ছে 10 গুণ।
ঠিক আছে, চুয়েট 14-15 ম্যাথ এটা আমরা করেছি। ওকে, আমি আছি বইয়ের, এখন দেখো আমি এই টপিকটা আজকে শুরু করে দিই, পুরো পড়বো না, জাস্ট শুরু করবো। 428 নাম্বার পেজ, সবাই বই খুলছে একটু আমাকে জানাও। এখানে বই না খুলে তুমি ধীরে সুস্থ পড়তে এলে হবে না, ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করাবো কিন্তু রেজাল্টটা ভালো আসবে। একটু চাপ দিব, একটু কষ্ট করাবো ক্লাস করার সময়, কিন্তু তোমার রেজাল্টটা ভালো আসবে এর জন্য, ঠিক আছে। তাহলে দেখো তো পেজ নাম্বার 428, সবাই গেছো? 428 নাম্বার পেজে গেছো তো সবাই? ঠিক আছে, 428 নাম্বার পেজে গেছো তো সবাই? একদম নতুন বই যাতে 428, পুরনো বই হলেও কোনো প্রবলেম নাই, 2 পেজ আগে পরে হবে এটাই। বলছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, অর্থাৎ কোনো একটা রিয়েকশন দ্রুত হবে নাকি ধীরে হবে এটার উপর কি কি প্রভাব বিস্তারকারী নিয়ামক আছে, কি কি ফ্যাক্টর আছে। ইংলিশ ভার্সন যারা আছো এটা হচ্ছে কি কি ফ্যাক্টর আছে যারা রেট অফ রিয়েকশন, কোন একটা বিক্রিয়ার রেটকে ইফেক্ট করছে। ঠিক আছে, কোন কোন ফ্যাক্টর দ্বারা এটা কি হচ্ছে বলতো প্রভাবিত হচ্ছে। যেমন ধরো আজকের ক্লাসটা আমি দ্রুত শেষ করব, মানে দ্রুত পড়াবো নাকি ধীরে পড়াবো, এটার জন্য কয়েকটা ফ্যাক্টর আছে। যদি এটা হচ্ছে একাডেমিক ক্লাস তাহলে আমি এরকম বারবার সুন্দর মতো ধীরে ধীরে পড়াচ্ছি। যদি এটা হতো অ্যাডমিশনের ক্লাস তাহলে আমি ধরে নিতাম যারা সামনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হলে ওরা ওই স্ট্যান্ডার্ড কথাবার্তা শুনতে চাইছে, ওরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসছে, তো হয়তো আর একটু কি পড়াতাম, ফাস্ট পড়াতাম, বিক্রিয়ার হার বেড়ে যেত। কেমন? বিক্রিয়ার হার বেড়ে যেত। এমন যদি হয় যে সামনে পরীক্ষা আছে আমাকে দ্রুত পড়ানো লাগছে, তাহলে দেখো তো ইফেক্টর দ্বারাও আমার বিক্রিয়ার হার কি হয়ে যেত, বেড়ে যেত। এমন যদি হয় যে আমার কোনো কাজ আছে তাহলেও কি হতো বলতো, বিক্রিয়ার হার বেড়ে যেত। বা এমন যদি হয় যে ধরো এখানে কেউ কোনো খাবার, ধরো এখানে সামনে বসে আছে, অর্ডার দিছিলাম ফুড পান্ডায়, ধরো এসে বসে, তাহলেও ধরো কি তাড়াতাড়ি শেষ হয়ে হার। ঠিক সেম একটা রিয়েকশনও দ্রুত হবে নাকি ধীরে হবে, কোন রেটে হবে, এটার জন্য কিছু ফ্যাক্টর আছে। ফ্যাক্টরের মধ্যে একটু সবাই লিখো, তাহলে কি আছে বলতো, তাপমাত্রা। ফ্যাক্টরের মধ্যে কি আছে, তাপমাত্রা। দেখো এই কোয়েশ্চেনটা ডেন্টাল 23-এ আছে, বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কেন? কেন ভাই বিক্রিয়ার হার বাড়বে কেন? খুব সহজ একটা বিষয়, কারণ তাপমাত্রা যখন বাড়াবা ও এনার্জি পাবে বেশি, লাফালাফি করবে বেশি, একজন আরেকজনের সাথে কলিশন করবে বেশি, সংঘর্ষ যত বেশি হবে তত বেশি হবে কি হবে বলতো, বিক্রিয়া হওয়ার হার বেড়ে যাবে। তাহলে সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে আমরা একটু পর আসলে দেখব কোন রকম সংঘর্ষের কথা বলছে, আমরা একটু পর দেখব। তাহলে প্রধান নিয়ামকগুলা হলো, একটু লিখো, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ামকগুলা কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এটা হচ্ছে প্রধান নিয়ামক বলছে, এর বাইরে অনেক নিয়ামক আছে। বিক্রিয়ার হার আমরা কি করতে পারি বলতো, প্রভাবক দ্বারাও প্রভাবিত করতে পারি। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক, বিষয় বুঝতে পারছো, অনেক কিছু দ্বারা আমরা হারটাকে প্রভাবিত করতে পারি। ঠিক আছে, প্রভাবক কিভাবে এক করে ওইটা আমরা দেখাবো। তো এখন আসছে তাপমাত্রা, যেমন সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরো সালফার অধক্ষিপ্ত হচ্ছে। হার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফারের অধক্ষেপণ হারের দ্বিগুণের চেয়ে, অধক্ষেপণ হার যত হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা মাত্র বাড়িয়েছি, তখন আমরা দেখি এর অধক্ষেপণ হার দ্বিগুণের চেয়ে কি হয়ে যায়, বেশি হয়। কেমন? দ্বিগুণের কি হয় বলতো, বেশি হয়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফারের অধক্ষেপণ হার যত হয় 30 ডিগ্রি সালফারের অধক্ষেপণ হার এর দ্বিগুণের চেয়ে বেশি হয়। তাপমাত্রার প্রভাব ও এর ব্যাখ্যা একটু দেখো। 1889 খ্রিস্টাব্দে প্রখ্যাত বিজ্ঞানী এস আরহেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন। তিনি প্রমাণ করেন যে সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। কেমন? এটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা মেডিকেল নয়েও আসছে। দেখছো আমাদের বইয়ে আমরা মেডিকেল বা বুয়েটে যা যা আসে সবকিছুই সুন্দর মতো দাগাই দিই। এই পেজে আসছে মেডিকেল বা ডেন্টালে। তো বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে তোমাকে যদি বলে বিক্রিয়ার হার কত গুণ বাড়ে, দ্বিগুণ বা 3 গুণ। এর কারণ কি বলছে, কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, ওরা লাফালাফি করে বেশি। কেমন? লাফালাফি করে বেশি। অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়। আর ইউতে বলেছে তাপমাত্রা, তাহলে অধিক সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। এবার দেখো সক্রিয়ণ শক্তি নিয়ে মেডিকেল 21-এ কোয়েশ্চেন আসছে এবং এখান থেকে বুয়েট 11-তে কোয়েশ্চেন আসছে। বুঝতে পারছো কত ভালো একটা টপিক আমরা পড়ছি। তো এটা শর্ট সিলেবাসে ছিল না, 26 এবং 27 ব্যাচ তোমাদের জন্য এটা সিলেবাসে আছে। তো এই চ্যাপ্টারে এসে আসলে আগের ব্যাচের সাথে তোমাদের অনেক তফাৎ হয়ে যায়। বিক্রিয়ার ক্রম ওদের ছিল না, তোমাদের আছে। বিক্রিয়ার হার ওদের ছিল না, তোমাদের আছে। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব তার আর্হেনিয়াসের ইকুয়েশন ওদের ছিল না, তোমাদের আছে। এই চ্যাপ্টারে এসে আগের ব্যাচের সাথে তোমাদের ব্যাচে পড়া অনেক গুণ বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো তোমরা দেখবা হচ্ছে আসলে এটা ফুল সিলেবাসের প্লেলিস্ট।
ঠিক আছে? তো এখানে মোটামুটি তোমরা সবগুলো টপিক পাবে এবং সুন্দর মতো পড়ে ফেলতে পারবে। সক্রিয়ণ শক্তি কি? ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলছে অ্যাক্টিভেশন এনার্জি। এর মানে অ্যাক্টিভেট হওয়ার জন্য এনার্জি। আজকের ক্লাসটা আমি যে নিতে আসবো এটার জন্য আমার তো মিনিমাম একটা এনার্জি লাগছে। তোমরাও ক্লাসটা করতে আসছো এটার জন্য তো মিনিমাম একটা তোমার এনার্জি লাগছে। তো বলছে একটা বিক্রি এর বেশি হলে তো আমি ক্লাস উড়াই দিব। ধরো ধরো একটা আজকের ক্লাসটা হওয়ার জন্য আমার একটা মিনিমাম এনার্জি হলে এরপর আমি ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে? এর যদি বেশি হয় তো ক্লাস ফাটাফাটি হবে, আরো বেশি ভালো হবে। বিষয় বুঝতে পারছো? এনার্জি প্রচুর, আরো ভালো ক্লাস হবে। বিষয় বুঝতে পারছো? তোমাদের এনার্জি যদি থাকে তাহলে মিনিমাম এনার্জি থাকলে ক্লাস শুরু করলা, ঠিক আছে, ক্লাস হবে, ক্লাস তুমি অ্যাটেন্ড করলা সুন্দর মতো। কিন্তু তোমার যদি এর বেশি হয় তাহলে তো তুমি নিজেই খুব ভালোভাবে ক্লাস করতে। তো বলছে বিক্রিয়া করার জন্য বিক্রিয়ক সমূহকে সর্বনিম্ন মিনিমাম একটা শক্তি ওকে অর্জন করতে হয়। বুয়েট বলে না, বুয়েট পরীক্ষা দেওয়ার জন্য তোমার এইচএসসিতে মিনিমাম একটা রেজাল্ট থাকা লাগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অমুক, ঠিক আছে, এত নাম্বার, এরকম একটা রেজাল্ট থাকা লাগে। বিষয় বুঝতে পারছো? তো বলছে সক্রিয়ণ শক্তি কি বা অ্যাক্টিভেশন এনার্জি কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার বিক্রিয়কের একটি অংশ পরস্পর আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে অধিক শক্তি লাভ করে বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা লাভ করে তাকে ওই বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি বলে। আমি সহজে বলি, কোনো বিক্রিয়া করার জন্য বিক্রিয়ক সমূহকে সর্বনিম্ন যে শক্তি বাধা অতিক্রম করতে হয় তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। সবাই একটু লিখো তো, সক্রিয়ণ শক্তি কি লিখো। হাজারি স্যারের সংখ্যাটা একটু কঠিন হয়ে গেছে। বিক্রিয়কের বলছে গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়া অংশ উপযুক্ততা অর্জন বিক্রিয়া। তোমরা একটু লিখো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি। কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য বিক্রিয়ক সমূহকে সর্বনিম্ন যে শক্তি অর্জন করতে হয় তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। ঠিক আছে? সর্বনিম্ন যে শক্তি অর্জন করতে হয় তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য বিক্রিয়ক সমূহকে সর্বনিম্ন যে শক্তি অর্জন করতে হয় তাকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। সক্রিয়ণ শক্তির একক কি? সক্রিয়ণ শক্তির অক্রিয়ণ শক্তির পারে কি কমন একক হচ্ছে কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল মানগুলো বড় আসে অর্থাৎ জুল পার মোল, কিন্তু মানগুলো বড় আসে সাধারণত এটাকে প্রকাশ করা হয় কি বলতো কিলোজুল পার মোলে। ঠিক আছে? তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য বিক্রিয়ক সমূহকে মিনিমাম যে এনার্জি অর্জন করতে হয়, সর্বনিম্ন যে শক্তি অর্জন করতে হয় তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। আমি ধরো তোমাদের একটা মজার বিষয় দেখাই। দেখি ইউটিউবে, এই ইউটিউবে কি অবস্থা সবার? যারা যারা ক্লাস করছো এখন লাইভে আছো, বুঝতে পারছো তো সবকিছু? যারা পরে ক্লাস করবা একটু আমাকে জানাবা সবকিছু ঠিক মতো বুঝতে পারছো কিনা। ঠিক আছে? সবকিছু ঠিক মতো বুঝতে পারছো কিনা এটা জানাবা। তো এখানে তো একটু টাইম বেশি নিয়ে নিচ্ছে, দেখি। আর ধৈর্য হচ্ছে না, আর ধৈর্য কুলাচ্ছে না। ওকে, এটা আসতে থাকুক, জিনিসটা একটু এসে গেলে তোমাদের বোঝাটা ইজি হতো আর কি। আচ্ছা, ও আসতে থাকুক, কেমন, ও আসতে থাকুক, আমরা এদিকে আর একটু আগাই। ঠিক আছে? বিক্রিয়ার সক্রিয় শক্তি বলে। তো বলছে একটা বিক্রিয়া করার জন্য অনেকগুলো অণু আছে, এমন না যে সবগুলো অণুই কি করতে পারছে বলতো বিক্রিয়ায় উৎপাদে পরিণত হওয়ার মতো শক্তি অর্জন করতে পারছে। ধরো আজকের ক্লাসে অনেক স্টুডেন্ট আছো, আমি এটা
খারাপ বলছি না, কিন্তু আজকের ক্লাস এমন না যে সবাই বুয়েটের জন্য শক্তি অর্জন করতে পারবা, এমন না। আজকের ক্লাসে যারা আছো এর মধ্যে সবাই মেডিকেল ভর্তি হতে পারবা, এই শক্তি অর্জন করতে পারবা তা না। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো? এমন না যে বুয়েট বা মেডিকেল অনেক বড় কিছু হয়ে গেছে, তুমি আরো অনেক কিছুই হতে পারে, তোমার লাইফে অনেক অপশন আছে। কেউ এমন হতে পারে ক্রিকেটার, ভালো ফুটবলার, ঠিক আছে, কেউ মিউজিক নিয়ে অনেক বড় কিছু হতে পারে। তো আমি এটা নিয়ে কখনোই তোমাকে বলছি না, তোমাকে আমি জাজ করছি না, আমি জাস্ট বললাম হচ্ছে ধরো আজকে যারা আছো সবাই কি ওই শক্তিটা, এই ঘটনা যেহেতু আমরা পড়ালেখার মধ্যে আছি সেই জন্য এটাকে উদাহরণে আনলাম। তো সবাই এই শক্তি অর্জন করতে পারবে ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, তো বলছি যত বিক্রিয় পণ্য আছে সবগুলাই যে ওই শক্তি অর্জন করতে পারবে ব্যাপারটা তা না, তবে তাপমাত্রা যদি বাড়ায় এদের সম্ভাবনা বেড়ে যায়। বলছে বিজ্ঞানী আর্হেনিয়াস বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সক্রিয়ণ শক্তি ও বিক্রিয়ার হারের বৃদ্ধি প্রকাশক একটি গাণিতিক সমীকরণ উদ্ভাবন করেন। বুয়েটে এই কোয়েশ্চেনটা আসছিল কেমনে, বলছিল হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণ রাশিগুলোর পরিচয় সহ লিখো, রাশিগুলোর পরিচয় সহ লিখো, বা আর্হেনিয়াসের সমীকরণ রাশিগুলোর পরিচয় সহ লিখো। ঠিক আছে, পরিচয় সহ লিখো। তাহলে একটু সবাই লিখো তো বিক্রিয়ার হারের উপর আর্হেনিয়াসের সমীকরণ। এই সমীকরণের আরেক কাজ কি বলতো, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত ইফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিঅ্যাকশন, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সমীকরণ। কেমন, এটা আর্হেনিয়াসের সমীকরণ নামও দিতে পারে, অথবা বলতে পারে একটা বিক্রিয়ার হার তাপমাত্রা বাড়ালে যে বাড়ছে বলছে বা কিরূপে বাড়ছে বলছে এটা সম্পর্কিত সমীকরণটা লিখতে। কেমন, এটা সম্পর্কিত সমীকরণটা লিখতে বলতে পারে। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি হবে একটু দেখো, আমি লিখছি কে ইকুয়াল, ঠিক আছে, এখানে আমি লিখছি ফার্স্ট অফ অল পিজেড মাইনাস ইএ বাই আরটি। এই সমীকরণটাকে আবার এ হিসেবেও লেখা হয়, এই যে দেখো বইয়ে এই যে পিজেড লিখেছে, এই পুরো পিজেডকে আবার কি লেখা হয় বলতো, এ দ্বারা লেখা হয়। ঠিক আছে, তাহলে এ মাইনাস ই এ ডিভাইড আরটি। কেমন, এর মাঝে আমি একটু রাশিগুলোর পরিচয় দিচ্ছি, বুয়েটা ছিল রাশিগুলোর পরিচয় সহ। কে মানে কি, কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, নির্ভর করে বিক্রিয়ার ক্রমের উপর, বিভিন্ন কিছু হতে পারে, মোল পার লিটার পার সেকেন্ড লিটার পার, বিভিন্ন কিছু হতে পারে। এবার দেখো ইএ কি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে কি, যেহেতু এসআই এককে লিখবো তাহলে কত হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, যদি সব এসআই এককে লিখি। কেমন, আর ইয়ের একক সক্রিয়ণ শক্তির একক কি হবে, কিলোজুল পার মোল। যেহেতু আর কে আমরা জুলে লিখছি এটাকে কিন্তু জুলে ভাগ করে লিখবা, ইন জেনারেল এটাকে প্রকাশ করা হয় কিলোজুলে দেওয়া থাকলে তুমি জুলে লিখবা। টি মানে কি, কেলভিন টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার পরম তাপমাত্রা। অ্যাবসলিউট টেম্পারেচার, বাকি বলতো কেলভিন টেম্পারেচার। কেমন, কেলভিন টেম্পারেচার। এবার বাকি আছে কি বলতো, পি আর জেড। জেড মানে হচ্ছে সংঘর্ষ, কলিশন ফ্যাক্টর, ফ্যাক্টর। ঠিক আছে, পি মানে কি, পি কে বলা হয় অ্যাস্টেরিক ফ্যাক্টর, অ্যাস্টেরিক মানে স্থানিক। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাস্টেরিক ফ্যাক্টর। ঠিক আছে, পিজেড কে লেখা হয় এ দিয়ে, এ কে বলা হয়
বুয়েটে আসছিল রাশিগুলোর পরিচয় সহ জাস্ট আরহেনিয়াসের সমীকরণটা লিখতে। এটাকে বলা হচ্ছে আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ঠিক আছে। এবার এই যে পুরো টার্মটা মাইনাস ইএ বাই আর টি, এই যে পুরো টার্মটা আছে এটা খুব সুন্দর একটা বিষয় প্রকাশ করে, ঠিক আছে। এটাকে আমি এদিকে লিখছি, এই পুরো টার্মটা খুব সুন্দর একটা বিষয় প্রকাশ করে, মাইনাস ইএ বাই আর টি, ঠিক আছে। এই যে টার্মটা আছে, এই যে টার্মটা, এই পুরো টার্মটাই একটা খুব সুন্দর বিষয় প্রকাশ করে। এটা হচ্ছে একটা বিক্রিয়ায় সব অণু কিন্তু কি পায় না, সব অণু কিন্তু কি পায় না, তোমার সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে না। কত শতাংশ অণু সক্রিয়ণ শক্তি 100 জনের মধ্যে কতজন বুয়েটে চান্স পেয়েছে, ধরো আমাদের স্টুডেন্টের মধ্যে, বা কতজন মেডিকেলে চান্স পেয়েছে, বা কতজন ভার্সিটিতে চান্স পেয়েছে, ঠিক আছে, বা কতজন ধরো পড়াটা বুঝেছে, এটার পরিমাণ হচ্ছে এটা দিয়ে প্রকাশ পায়। এর মানে হচ্ছে এটা দিয়ে বুঝে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর অণুর ভগ্নাংশ, মানে মোল ভগ্নাংশ কত পার্সেন্ট এটা করেছে, অণুর কি বলা যায়, মোল ভগ্নাংশ, ঠিক আছে। এটুকু একটু লিখে রাখো তো, সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর মোল ভগ্নাংশ। জায়েদ বলেছে সক্রিয়ণ শক্তি কি প্রবাহকের উপর নির্ভরশীল? না, সক্রিয় মানে আমি বলবো প্রবাহ কিভাবে কাজ করে। প্রবাহ হচ্ছে একটা পাথওয়ে, নতুন পাথওয়ে ক্রিয়েট করে, আমি দেখাবো এটা, ঠিক আছে। প্রবাহ বিক্রিয়াকে বিভিন্নভাবে প্রভাবিত করে, তাই অনেক ক্ষেত্রে কমতে পারে, আবার হ্যাঁ এটা বলেছে, ওকে ওটা দেখাবো, ঠিক আছে, ওইটা দেখাবো। তো দেখো এখানের মধ্যে এটা হচ্ছে কি বলতো, রেট কনস্ট্যান্ট, এটাকে আমরা বলেছি কি বলতো, স্থানিক ফ্যাক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে কি সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ বা মোল ভগ্নাংশ। দেখো স্থানিক ফ্যাক্টর, আর এটা হচ্ছে কি বলতো, সংঘর্ষ ফ্যাক্টর বা সংঘর্ষ হার, জেড। এর মানে একটা বিক্রিয়া কি পরিমাণ হবে, এটা হচ্ছে এদের মধ্যে সংঘর্ষ কি পরিমাণ হচ্ছে তার উপর নির্ভর করে। যত বেশি সংঘর্ষ হবে তত ভালো, ঠিক আছে, যত বেশি সংঘর্ষ হবে তত ভালো, ঠিক আছে, যত বেশি সংঘর্ষ হবে তত ভালো। যেমন আগে পুরোনো দিনে আমরা যখন ছোটবেলায় ছিলাম, বিটিভিতে 3টা 3:30 করে ধরো মুভি দেখাতো, ঠিক আছে, মুভি দেখাতো, আমরা সবাই দেখতাম, আমরা সবাই মানে বাংলাদেশের সবাই দেখতো, যাই হোক, ঠিক আছে, বিনোদনের মাধ্যম ছিল কম, তো এটাই দেখতো। তো এখানে দেখতা হচ্ছে মাঝে মধ্যে তোমার ধরো সংঘর্ষ হতো, সংঘর্ষ হওয়ার পর কি হতো বলতো, বিক্রিয়া শুরু হতো, ঠিক আছে, নায়ক নায়িকার মধ্যে সংঘর্ষ হতো, এরপর কি হতো বলতো, বিক্রিয়া শুরু হতো, কেমন বিক্রিয়া শুরু হতো। তো এটা দিয়ে বোঝাচ্ছে সংঘর্ষের হার, ঠিক আছে। কলিশন সাধারণত একটা বিক্রিয়া তুমি চিন্তাও করতে পারবে না সেকেন্ডে কত মিলিয়ন বিলিয়ন সংঘর্ষ হয়, চিন্তাও করতে পারবে না, বিষয় বুঝতে পারছো। একটা ছোট জায়গার মধ্যে 1 সেন্টিমিটার কিউব এমন হয় যে পার সেকেন্ডে 10^13 কলিশন হয় প্রতি সেন্টিমিটার কিউবে পার সেকেন্ডে। যাই হোক, সেজন্য এগুলোর ভিজুয়ালাইজ করা আমাদের জন্য জটিল হবে, সেজন্য আমরা এগুলো নিয়ে কথা না বলি, ঠিক আছে। এবার একটু দেখো, সংঘর্ষ হয়েছে, এখন তোমারও ধরো জীবনে কারোর সাথে সংঘর্ষ হয়েছে, শুধু সংঘর্ষ হলেই হবে না, বলছে কি হতে হবে বলতো, স্থানিক দিক বিন্যাস ঠিক হতে হবে। তোমার সাথে ধরো সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর একজন ধরো মরেই গেল, তাহলে তো এটা দিয়ে আর বিক্রিয়া কি হবে, বিষয় বুঝতে পারছো। তুমি এমন সংঘর্ষ করলা যার ফলে ধরো মরেই গেল, তাহলে তার বিক্রিয়া শুরুই হতে পারলো না, বিষয় বুঝতে পারছো। তো বলছে সংঘর্ষ উল্টাপাল্টা হয়ে লাভ নেই, বলছে যেই অংশে হলে এই বিক্রিয়াটা হতে পারে এটাকে বলা হয় ইফেক্টিভ কলিশন, স্থানিক দিক বিন্যাস ঠিক হতে হবে। এর মানে সব কলিশন কি না, ইফেক্টিভ না। বলছে যত কলিশন হচ্ছে, সংঘর্ষ তত্ত্ব নামে আমরা পড়বো, দেখবা যত সংঘর্ষ হচ্ছে সব সংঘর্ষ কি না, ইফেক্টিভ না, সব সংঘর্ষ কার্যকর না, ঠিক আছে। এর মধ্যে কিছু সংঘর্ষ কি হয়, একটা নির্দিষ্ট অংশ কার্যকর হয়, সেই জন্য এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করা লাগছে, আর না হয়তো আমরা সংঘর্ষ সংখ্যা দিয়ে গুণ করলেই কাজ হয়ে যেত, কিন্তু না, শুধু সংঘর্ষ সাথে কোন ডিরেকশনে ইফেক্টিভ ওয়েতে সংঘর্ষ হচ্ছে কিনা এটাও খুব ইম্পর্টেন্ট, সেজন্য এই ফ্যাক্টরটা হচ্ছে এত। ই তো একটা অপারেটর, কেমন, ই এ দিয়ে বোঝাচ্ছে সক্রিয়ণ শক্তি, আর দিয়ে গ্যাস ধ্রুবক, ঠিক আছে, 8.314 সার্বজনীন গ্যাস ধ্রুবক জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। টি দিয়ে বোঝাচ্ছে কেলভিন টেম্পারেচার, কেমন, কেলভিন টেম্পারেচার। আর পুরো টার্মটা দিয়ে বোঝাচ্ছে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর মোট ভগ্নাংশ। এটা বুঝছো না বুঝো নাই, তাহলে কে সমান আবার এই যে ফ্যাক্টরটা আছে
একে বলছে আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। কেমন? তাহলে এই সমীকরণটাকে লেখা যায় কে সমান এ ই মাইনাস ই এ বাই আর টি দিয়ে। এটুকু বুঝছো নাকি বুঝো না একটু আমাকে জানাও। ঠিক আছে, এবার দেখো এই ইকুয়েশনটাকে আমি একটু টানবো আজকে, আর একটু টেনে দিই। দেখো টানবো নাকি টানবো না? আজকে তাহলে এটুকুই রাখি, কেমন? আজকে তাহলে এটুকুই রাখি, ঠিক আছে? আজকে এটুকুই রাখি। সক্রিয়ণ শক্তি কি তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিই। দেখো এটা আসছে, যদি আসে এখান থেকে দেখা দিতে পারবো আর কি, মানে বুঝাইছি তো অবশ্যই, এখনই বুঝাইছি না, এটা এখনো আসেনি। আজকের নেটের অবস্থা যা বুঝতে পারছি সুবিধাজনক মনে হচ্ছে না, সেজন্য হয়তো আসে নাই। ওকে, যা বুঝতে পারছি এরও টাইম লাগবে। তাহলে আজকে এটুকুই আমরা শেষ করছি। ক্লাসটা কেমন লাগছে সবাই জানাবে, কেমন? ক্লাসটা কেমন লাগছে সবাই জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে, ওই দিন আমরা আর্হেনিয়াসের সমীকরণ নিয়ে ম্যাথগুলো সলভ করব এবং পরের টপিকে চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ক্লাসগুলো সবগুলা ইউটিউবে সাজানো থাকবে। এক্সাম হবে আরহেনিয়াস সমীকরণের আগ পর্যন্ত, আমি একটু বলে দিই, আরহেনিয়াসের সমীকরণের আগ পর্যন্ত টপিকের উপর এক্সাম হবে, কেমন?